ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাস হচ্ছে আমাদের ম্যাথ মাস্টার প্রোগ্রামের, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এটা। সো আমি প্রথম ক্লাস উপলক্ষে এটা সবার জন্য আমি ফ্রি করে দিছি। সো যারা এর আগে জরুরি সংখ্যা করেছো কিংবা যারা একেবারে নতুন, সো তোমরা সবাই এখানে থাকতে পারো। আমরা একদম শুরু থেকে স্টার্ট করব। তো এখানে যারা জরুরি সংখ্যা অলরেডি পড়ে ফেলছো তোমরা চাইলে আবার করতে পারো, তাহলে নতুন অনেক কিছু শিখতে পারবা। তো আমি এখানে ক্লাসগুলো হচ্ছে তোমার মূলত নিব হচ্ছে তোমার লাইভের মাধ্যমে। সো আমরা লাইভে টাইম ওয়েস্ট খুব কম করব, মানে তুমি আমার এই যে আমি সর্বোচ্চ ক্লাসটা হচ্ছে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের থাকবে আমার প্রতিটা লেকচার। সো ওই প্রতিটা লেকচার আমরা শুধু পড়া নিয়ে আলোচনা করব, এখানে বাহ্যিক কোনো ধরনের কথাবার্তা হবে না। সো যার কারণে আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু অনেক বিশাল কিছু পড়ে ফেলতে পারবো, ঠিক আছে। সো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা উল্টাপাল্টা বা আজেবাজে কোনো ধরনের কমেন্ট করবে না। শুধুমাত্র আমি যদি কোনো একটা টপিক পড়াই এবং সেই টপিকটা যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি বুঝতে পারছো কিনা, সেই ক্ষেত্রে তুমি ইয়েস জানাতে পারো, আর যদি না বুঝো বা কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারো। এর বাইরে আর কোনো কমেন্ট প্রয়োজন নাই, তোমার সম্পূর্ণ মনোযোগ থাকবে হচ্ছে আমার ক্লাসে। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে তোমার প্রতিটি ক্লাসে আমরা খুব ডিটেলসে আলোচনা করব এবং প্রতিটা টপিক তোমাদের বইয়ে যতগুলো টপিক আছে আমরা প্রত্যেকটা টপিক কভার করব, এবং যে টপিকটা পড়াবো ওই টপিক রিলেটেড কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। আশা করি সবাই জয়েন হয়েছো ইতিমধ্যে। তো ঠিক আছে, তো আমরা এখানে শুধুমাত্র আমরা ক্লাস নিয়ে আলোচনা করব, আমাদের এখানে কোনো বাহ্যিক কথা থাকবে না। তো আই হোপ তোমাদের 1 ঘন্টা বা আমি 1 ঘন্টা 10 মিনিট যে ক্লাসটা নেব সেই ক্লাস আমরা অনেক কিছু পড়তে পারবো। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা দেখো, আমরা আজকে হচ্ছে জটিল সংখ্যা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সো জটিল সংখ্যা এটা তোমাদের জন্য একেবারেই নতুন, তোমরা স্কুল লেভেলে হয়তো জটিল সংখ্যার সম্পর্কে তেমন একটা জানো নেই। বাট আমি যদি তোমাকে এখন বলি, ধরো আমি তোমাকে একটা সমীকরণ দিলাম s² - 7x + 12 = 0। তাহলে যদি তোমাকে বলো এই সমীকরণকে সমাধান করে x এর মান বের করো, তোমরা সবাই এটা পারো, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে ইজিলি পারবো, তাই না। s² এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, 4x - 3x + 12 = 0। তাহলে এখান থেকে যদি আমি তোমাকে বলি x কমন নিলে, তাহলে এখান থেকে তুমি পাবা x - 4, এখান থেকে যদি -3 কমন নাও তাহলে পাবো হচ্ছে x - 4 = 0। দেন আমরা এখান থেকে লিখতে পারি x - 4 যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে আমার এখানে থাকে x - 3 = 0। তাহলে এখানে আমরা বলতে পারি যে x এর আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে x এর মান 4 আর একটা হচ্ছে x এর মান 3, তাই না। সো দেখো এই যে আমরা যে x এর মান যে দুইটা পাইলাম, একটা হচ্ছে x = 4, একটা হচ্ছে x = 3, এই দুইটা হচ্ছে আমাদের বাস্তব মান, তাই না। এটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। এখন ধরো তোমাকে যদি আমি আরেকটা সমীকরণ সমাধান করতে দিই, ধরো তোমাকে বললাম s² - 1 = 0, এই সমীকরণকে সমাধান করে x এর মান বের করো। তাহলে এটা এরপর লাইন আমরা কি লিখতে পারবো, এটা a² - b² সূত্র দিলে a + b × a - b, তাই না। সো এরপরে গিয়ে দেখলাম আমরা x এর দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে -1, x এর আরেকটা মান পাচ্ছি সেটা হচ্ছে +1। তো এখানে দেখতেছি এই সমীকরণও x এর কয়টা মান পেলাম, দুইটা, এবং x এর দুইটা মানে হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা, তাই না। সো তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো এগুলো কেন করাচ্ছি। সো আমি একেবারে তোমাদের বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, আসলে জটিল সংখ্যা জিনিসটা কি সেটা জানার জন্য। আচ্ছা, তো এখন যদি তোমাকে এরকম একটা সমীকরণ বলি যে s² + 1 = 0, এই সমীকরণকে সমাধান করে আমাকে x এর মান বের করো। সো তুমি যে মাত্র এই সমীকরণ সমাধান করতে যাবা, সো আমি পরের লাইনটাকে লিখতে পারবো s² = -1। সো এই সমীকরণ দেখে তুমি একটু চিন্তা করতে পারো যে x এর এমন কি বাস্তব মান পাওয়া যায় যে বাস্তব সংখ্যাকে বর্গ করলে আমি একটা ঋণাত্মক মান পাবো। বাস্তবে এমন কি কোনো বাস্তব সংখ্যা আছে, তুমি একটু চিন্তা করে দেখো তো। তুমি বাস্তব সংখ্যা হিসেবে যদি পজিটিভ মান নাও, পজিটিভ সংখ্যাকে বর্গ করলে সেটাও একটা পজিটিভ থাকে, এবং তুমি যদি বাস্তব সংখ্যা হিসেবে নেগেটিভ সংখ্যা নাও সেটাকেও বর্গ করলে কি পাওয়া যাবে, পজিটিভ পাওয়া যাবে। তো আমরা এখানে দেখতেছি এক্সকে বর্গ করলে একটা কি সংখ্যা পাওয়া যাচ্ছে, ঋণাত্মক সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে বাস্তবে এমন কোনো সংখ্যা বা এমন কোনো অঙ্ক নাই তুমি যেটাকে বর্গ করলে একটা নেগেটিভ মান পাবা, তাই না। সো তখন বিজ্ঞানীরা এই সমস্যাটা নিয়ে সর্বপ্রথম চিন্তা করলো যে আসলে যে বাস্তব এমন কি সংখ্যা হতে পারে যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যাচ্ছে। তো পরবর্তীতে এই সংখ্যাটা নিয়ে তোমার ম্যাথমেটিশিয়ান বা গণিতবিদরা কাজ করছিল। তো আমি যদি এখন উভয় পক্ষে বর্গমূল করি তো x = কত লিখতে পারি বলো, √(-1), তাই না। তো এখন দেখো আমরা স্কুল লেভেলে যখন অঙ্কগুলো করছিলাম যে রুটের ভিতর একটা ঋণাত্মক সংখ্যা, তাই না। তো এই রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা বলো, তবে এটা একটা কি অবাস্তব সংখ্যা না। তো এই ধরনের
যখন সংখ্যা আসতো আমরা এটাকে কি লিখতাম ম্যাথ এরর, বা তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো রুট ওভার কোনো একটা ঋণাত্মক সংখ্যা লিখে দেখো, দেখবা ক্যালকুলেটর প্রেস করলে ম্যাথ এরর লেখাটা চলে আসে, তাই না? তো রুটের ভিতর আসলে ঋণাত্মক সংখ্যা টাকা এটা বাস্তবে সম্ভব না, বা বাস্তব সংখ্যার মধ্যে এটা পড়ে না। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা কি অবাস্তব, এটা হচ্ছে একটা কি অবাস্তব, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার -1 এটা হচ্ছে কি অবাস্তব, ঠিক আছে? সো গণিতবিদরা তখন এই জিনিসটাকে প্রথম দিকে যখন এরকম বের হয়েছিল, সো ওরা ভেবে নিচ্ছিল যে এটি আসলে বাস্তবে সম্ভব না, সো এটা নিয়ে তারা তেমন একটা চিন্তা করে নাই। তো এরপর তারা আরও যখন সমীকরণ সমাধান করতে যায়, ধরো আমি যদি তোমাকে বলি s² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটা সমাধান করো। তো আমরা সবাই আশা করি এটা জানি যে ধরো তোমাকে যদি বলি s² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণকে আমরা সমাধান করতাম, মনে আছে? এক সমাধানের জন্য একটা সূত্র ছিল, যে দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য একটা সূত্র কী ছিল, -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তাই না? যেখানে b এর পরিচয় ছিল x এর সহগ, আর এর পরিচয় ছিল s² এর সহগ, আর c এর পরিচয় কী ছিল, ধ্রুবক পদ। এই সমীকরণটা দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ থেকে চলকের মান বের করতে পারি, তাই না? সো আমরা দেখি এখানে সেই সমীকরণটা একটু অ্যাপ্লাই করি, তাহলে x ইকুয়াল টু দেখো তো কত আসলে লেখা যায়, -b মানে কত, x এর সহগ কত বলো 1, তাই না? তো প্লাস মাইনাস রুট ওভার দেখো b² মানে হচ্ছে তোমার 1² মাইনাস 4ac, এর মানও 1, s² সহগ a, c এর মানও 1, ঠিক আছে? আর নিচে হচ্ছে ডিভাইড বাই 2a, এর মান কত 1, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু পরের লাইনে দেখো কি লেখা যাবে, -1 প্লাস মাইনাস রুট ওভার, একটু জিনিসটা চিন্তা করে দেখো তো, 1² মানে 1 -4, তাহলে 1 - 4 মানে কি -√3 ডিভাইড বাই 2। তো এখানেও দেখতেছি দেখো, এখানেও একটু যদি তুমি চিন্তা করে দেখো ভাইয়া, এই যে রুটের ভিতর এটা একটা কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। দেখো এই সমীকরণটা যখন আমি সমাধান করতে যাচ্ছি, তাহলে এক্স এর মানের মধ্যে আমি যে দুইটা মান পাচ্ছি, সেই দুইটা মানের মধ্যে দেখতেছি রুটের ভিতর কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, যেটা আসলে বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। তো এইরকম যখন বারবার এই সমস্যাগুলো নিয়ে গণিতবিদরা মানে সম্মুখীন হচ্ছেন, তখন এটার একটা সমাধান বের করছিল, ঠিক আছে? তো দেখো সমাধানটা হচ্ছে কি, আমি যদি তোমাকে আরেকটা জিনিস চিন্তা করতে বলি, মনে করি যদি বলি s², দেখো একটু চিন্তা করো যে s² প্লাস 5 ইকুয়াল টু যদি 0 বলি, তাহলে সেক্ষেত্রে দেখো s² ইকুয়াল টু কত আসতেছে বলো তো, -5। সো এরপর যদি আমি বর্গমূল করি, তাহলে x ইকুয়াল টু রুট ওভার -5, ঠিক আছে? তো দেখো এই ধরনের অসংখ্য তুমি সমীকরণ পাবা, যে সমীকরণে x এর মান বের করতে গেলে দেখবা রুটের ভিতর কি চলে আসতেছে, ঋণাত্মক সংখ্যা চলে আসতেছে। সো এইরকম যখন এইগুলো বারবার সম্মুখীন হচ্ছিলাম, তখন এটার একটা সমাধান বের করছিলাম, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে আসলে মেন জিনিসটা আসলে কি, যার কারণে এই সংখ্যাটা বাস্তব সংখ্যা হতে পারতেছে না, সেই জিনিসটা আমরা একটু খুঁজে বের করি। দেখো তো ভাইয়া, আমি যদি তোমাকে বলি এখানে এই লাইনটাকে দেখো তো, একটু চিন্তা করে দেখো তো, আমি যদি এটা বলি, একটু খেয়াল করো, একটু আমরা এদিকে নিয়ে আসি, ধরো এই সাইডে নিয়ে আসি। দেখো আমরা যদি বলি এই জিনিসটাকে দেখো তো এরকম একটু লেখা যায় কিনা, রুট ওভার -1 প্লাস মাইনাস রুট ওভার 3 ইন্টু রুট ওভার -1 ডিভাইড বাই 2। এই যে রুট ওভার -3কে আমি ভেঙে একটু আলাদা করে লিখলাম, রুট ওভার 3 ইন্টু রুট ওভার -1, তাই না? সো আবার এটা থেকে দেখো, এটাকেও ভেঙে কি লেখা যায়, রুট ওভার 5 ইন্টু রুট ওভার -1, ঠিক আছে? তো দেখো কোন সংখ্যাটার জন্য দেখো তো এই পুরো মানটা একটা অবাস্তব মানে পরিণত হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে ভাইয়া এই যে রুট ওভার -1। এই যে দেখো প্রত্যেকের মধ্যে কি আছে, রুট ওভার -1 আছে, দেখো এই জায়গায় রুট ওভার কি আছে, -1 আছে। এই রুট ওভার -1-এর জন্য এই সংখ্যাগুলো দেখো তো বাস্তব সংখ্যা থেকে অবাস্তব সংখ্যা পরিণত হচ্ছে। তখন গণিতবিদরা এই রুট ওভার -1টাকে একটা কাল্পনিক সংখ্যা হিসেবে ধরে নেওয়া হয়, ঠিক আছে? তো যখন বারবার এই সংখ্যাগুলো আসতেছিল, তখন গণিতবিদরা রুট ওভার -1, এই যে রুট ওভার -1 এই সংখ্যাটাকে কি ধরা হয়, কাল্পনিক সংখ্যা। সো কাল্পনিক সংখ্যার ইমাজিনারি, আমাকে ইংরেজি নাম হচ্ছে কি, ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? সো রুট ওভার -1 এই সংখ্যাটার কারণে যেহেতু সমস্ত সংখ্যাগুলো অবাস্তব সংখ্যা পরিণত হচ্ছে, এই জন্য রুট ওভার -1 এই সংখ্যাটার নামকরণ হয়েছিল কি, ইমাজিনারি নাম্বার। সো দেখো ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষরটা যদি আমি খেয়াল করি, প্রথম অক্ষরটা দেখো তো, প্রথম অক্ষরটা হচ্ছে কি, আই, প্রথম অক্ষরটা হচ্ছে কি, আই। এই জন্য সংক্ষেপে রুট ওভার -1 এটাকে লেখা হয় আই, এটাকে কি লেখা হয়,
আই, ঠিক আছে। এটার আরেকটা নাম হচ্ছে আইটাকে আইউঠা বলে, হ্যাঁ আইউঠা বলে। সো আইউঠার প্রথম অক্ষর আই, এই জন্য এটাকে প্রকাশ করা হয় আই দ্বারা, ঠিক আছে। তো এখন থেকে মনে রাখবা, এখন থেকে আমাদের তাহলে আই, এই যে আইটা হচ্ছে একটা কি সংখ্যা, কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। আইটা হচ্ছে এখন কি সংখ্যা, কাল্পনিক সংখ্যা। তাহলে আই মানে এখন থেকে আমরা কি বুঝবো, √1 তাহলে √1 এই সংখ্যাটাকে এখন আমরা এখন থেকে কি দ্বারা প্রকাশ করব, আই দ্বারা। তাহলে আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা আরও ডিটেলসে একটু যাই। দেখো, তো আশা করি দেখো, এখন যদি তোমাকে বলি এই জিনিসটাকে কীভাবে লিখবা, দেখো তো ভাইয়া, আমি যদি বলি √, একটু চিন্তা করো, দেখো তো, এই যে √3, এই যে দেখো √3 √1, তাই না, এই যে দেখো এই যে মাইনাস √3 আমি ছেলে এরকম লিখতে পারি না। তাহলে √3 ইন্টু √1, এটা মানে কি ভাইয়া, আই, এটা মানে কি আই। তাহলে এই √3 আমরা চাইলে এখন থেকে কি লিখবো, √3 ইন্টু আই। ঠিক সেম এটাকেও দেখো তো, এটাকে আমরা কি লিখতে পারি, √5 √1 মানে কি আই, ঠিক আছে, এই যে। তাহলে এখন থেকে যে সমস্ত সংখ্যার মধ্যে আমরা এই আইটা দেখব, তাহলে বুঝে নিব ওই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এগুলো সমস্ত সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, বা তুমি আরেকটা নামে বলতে পারো সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। তাহলে যে সংখ্যাগুলোর সাথে দেখবা কি আই আছে, তাহলে এখন থেকে আমরা সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো, অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। আশা করি তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে। তো আচ্ছা, এরপর দেখো আমরা পরের স্লাইডে যাই। এখন দেখো ভাইয়া, আমরা এখন হচ্ছে আমরা যদি একটু ডিটেলসে পড়তে চাই, লক্ষ্য করো √1 এটা মানে আমরা কি বলছিলাম, আই, ঠিক আছে। তাহলে √1 এটা মানে আমরা কি, আই। এখন যদি আমি উভয়পক্ষে বর্গ করে দিই, তাহলে উভয়পক্ষে বর্গ করে দিলে ভাই কী থাকে একটু লক্ষ্য করো তো, আমরা উভয়পক্ষে যদি বর্গ করি তাহলে I² কত, -1, I² কত, -1, উভয়পক্ষে কী করছি, বর্গ করছি, ঠিক আছে। তাহলে I² -1 পাইলাম, ওকে। তাহলে একটু মাথায় রাখবা, এখন দেখো আমি যদি বলি I³ মান কত, তাহলে I³ মানটাকে আমরা কি লিখতে পারি, একটু চিন্তা করে দেখো। আচ্ছা, এর আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি বোঝাই দিচ্ছি। দেখো, আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি। এখান থেকে দেখো, আমরা এখন দেখো I⁻1 মানে I এর পাওয়ার 1, এটাকে আমি চাইলে আই লিখতে পারি, কারো আপত্তি নেই আশা করি, হ্যাঁ। আই মানে হচ্ছে কি √1, ঠিক আছে। তাহলে আই থেকে বুঝবা √1 মানে হচ্ছে আই, এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে I⁻1 এটাকে আমরা আই লিখতে পারি। এখন চিন্তা করে দেখি তো I² মানে কি, এই যে ভাই একটু আগে তোমাদেরকে বলছিলাম, যদি I = √1 হয়, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করো তাহলে এটা I² হবে, আর এখানে বর্গ করলে √r² কাটা যাবে। তাহলে I² মান কত পাচ্ছ, -1 না, তাহলে I² মান কত, -1, ঠিক আছে। আমরা আই এর বিভিন্ন পাওয়ারের মান নির্ণয় করতেছি এখন, এগুলো প্রচুর আসে MCQ-তে, ঠিক আছে। সো একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে I⁻1 মানে আই, আর I² মান কত, -1। এখন যদি তোমাকে বলি ভাইয়া I³ এর মান কত, তাহলে দেখো I³ আমি চাইলে এরকম লিখতে পারি কিনা, দেখো তো I² ইন্টু আই, I³ ভেঙে I² ইন্টু আই লিখতে পারে, তাই না। এখন চিন্তা করে দেখো তো ভাইয়া I² এর মান কত, I² মান এই যে একটু আগে শিখছো -1, তাহলে -1 ইন্টু আই, তাহলে এটাকে আমরা এখন থেকে কি লিখতে পারি, -i লিখতে পারি, বুঝতেছো। I³ এইটাকে I² ইন্টু আই লেখা যায়। তাহলে I² এর মান কত, -1, তাহলে -1 এর সাথে আই গুণ হলে -i হয়েছে। এখন তোমাকে যদি বলি I⁻4 এর মান কত, I⁻4 এর মান কত, তাহলে I⁻4 কে কি লেখা যায়, দেখো তো ভেঙে I² ইন্টু I² লেখা যায় না, ঠিক আছে। এখন I² মান কত, -1, এই I² মান কত, -1, তো -1 গুণ করলে +1। এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা একটা জিনিসটা একটু লিখে রাখি এখানে। তাহলে I⁻1 বা I এর পাওয়ার 1, এটার মান পাইছি কত, আই। তারপর দেখো I² এটার মান কত পাইছি, -1, I³ এগুলো পাওয়ারগুলোর মানগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। I² মানে -1, আর I³ মানে দেখো তো ভাই, এই যে I³ মানে কত পাইছি, -i, ঠিক আছে। তো দেখো I⁻4 ভাইয়া লক্ষ্য করো I⁻4 এর মান কত পাইছি, 1, ক্লিয়ার। সো দেখো এই যে আমরা আই এর এই মানগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, আই এর এই মানগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো আরও আমরা সামনের দিকে যাই। তাহলে আই এর এই মানগুলো মনে রাখবা, ঠিক আছে। আই এর মান হচ্ছে দেখো I⁻1 মানে আই, I² মান -1, I³ এর মান -i, I⁻4 এর মান হচ্ছে 1, ঠিক আছে। এবার লক্ষ্য করো তো, আমরা একটু যদি সামনে আগাই, আমি যদি তোমাকে বলি I⁻5 এর মান কত, I⁻5 এর মান কত, আচ্ছা আমরা এই জিনিসগুলো এইদিকে লিখি, হ্যাঁ, পরে তোমাকে
চক আকারে লিখে দিব, ঠিক আছে। এখন যদি তোমাকে বলি আই টু দেওয়ার 5 এর মান কত, বলো আই টু দেওয়ার 5 কে ভাই এরকম লেখা যায় আই টু দেওয়ার 4 ইন্টু আই, আশা করি কারো আপত্তি থাকবে না। এখন বলো আই টু দেওয়ার 4 এর মান কত, একটু আগে পড়ছো 1, তাহলে 1 ইন্টু আই মানে কি আই। এবার আই টু দেওয়ার 6 এর মান বলো, আই টু দেওয়ার 6 কে কী লেখা যায়, চিন্তা করে দেখো তো, এরকম লেখা যায় না আই টু দেওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, আশা করি আপত্তি থাকবে না। আই টু দেওয়ার 6 কে এরকম লেখা যায়। এখন আই টু দেওয়ার 4 এর মান কত 1, আই স্কোয়ারের মান কত ভাইয়া বলো, আই স্কোয়ার মান কত -1, তাহলে একটা 1 একটা -1 হলে -1। এবার দেখো আই টু দেওয়ার 7, আই টু দেওয়ার 7 কে কী লেখা যায় আই টু দেওয়ার 4 ইন্টু আই কিউব, ঠিক আছে। আই টু দেওয়ার 4 এর মান কত 1, আর আই কিউবের মান কত, এই যে দেখো -i, তাহলে এখান থেকে কি দেখতেছি, এখান থেকে দেখতেছি আই টু দেওয়ার 7 এর মান কত -i। এখন যদি তোমাকে বলি আই টু দেওয়ার 8 এর মান কত, তাহলে আই টু দেওয়ার 8 কে কী লেখা যায় বলো তো, এরকম লেখা যায় না আই টু দেওয়ার 4 হোল স্কোয়ার, আশা করি এটা তো আপত্তি থাকবে না। এখন বলো আই টু দেওয়ার 4 এর মান কত 1, 1 এর উপর স্কোয়ার করলে 1, খেয়াল করছো। তাহলে আমরা মানগুলো একটু এখানে লিখি, একটু অবজার্ভ করো, তোমাদেরকে আমি অবজার্ভ করতে বলতেছি কারণ আছে। আই টু দেওয়ার 5 এটা মান ভাইয়া কত পাইছো, দেখো আই টু দেওয়ার 5 এর মান কত পাইছো আই। তারপর আই টু দেওয়ার 6 এটা মান কত পাইছো -1, তারপর আই টু দেওয়ার 7 এটার মান হচ্ছে কত -i, তাহলে আই টু দেওয়ার 8, আই টু দেওয়ার 8 এটার মান কত পাইছো, এটার মান পাইছো 1। এখন জিনিসটা চিন্তা করো, দেখো আই এর পাওয়ারের মানগুলো কিন্তু একটা নির্দিষ্ট মানের মধ্যে সীমাবদ্ধ। দেখো আই টু দেওয়ার 8 পর্যন্ত আমরা বের করছি, সামনেও বের করব। এই যে আই এর পাওয়ারের মানগুলো কিন্তু দেখো হয় আই হবে, না হয় -1 হবে, না হয় -i হবে, না হয় 1 হবে। এই 4টা মানের মধ্যে সীমাবদ্ধ থাকে আই এর পাওয়ারের মান, এর বাইরে আই এর পাওয়ারের কোনো মান হয় না। তুমি যে বড় সংখ্যা নাও না কেন, আই এর পাওয়ারের মান যদি বের করো তুমি এই 4টা সংখ্যাগুলো পাবা, এর বাইরে তুমি আই এর কোনো মান পাবা না। তো ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। তো আমরা একটু পর আই এর বড় বড় পাওয়ারের মান বের করা শিখবো। আপাতত আশা করি তোমরা এই জিনিসগুলো জানো। এখন যদি তোমাকে বলি ঠিক একইভাবে দেখো, তোমাদের জন্য আমি আরেকটা লিখি, যেমন আরেকটা যদি বলি আই টু দেওয়ার এটা 9, তো চিন্তা করে দেখো তো আচ্ছা আই টু দেওয়ার 9 কে কী লেখা যায়, একটু চিন্তা করে দেখো তো। আই টু দেওয়ার 9 কে আমি সেরকম লিখতে পারি ভাইয়া আই টু দেওয়ার 8 ইন্টু আই, আপত্তি তো নাই তাই না। আই টু দেওয়ার 8 এর মান কত 1, 1 এর সাথে আই গুণ করলে সেটা কত হবে আই হবে। তারপর দেখো আই টু দেওয়ার 10, আচ্ছা আই টু দেওয়ার 10 এর মান কত বলো তো, আই টু দেওয়ার 10 কে কী লেখা যাবে বলো, একটু চিন্তা করে দেখো তো। আই টু দেওয়ার 10 কে আমি সেরকম লিখতে পারি না আই টু দেওয়ার আই টু দেওয়ার 8 ইন্টু আই স্কোয়ার, আই টু দেওয়ার 10 কে আমরা কি লিখতে পারি আই টু দেওয়ার 8 ইন্টু আই স্কোয়ার। এখন আই টু দেওয়ার 8 এর মান কত 1, আর আই স্কোয়ারের মান কত -1, তাহলে 1 ইন্টু -1 গুণ হলে কত হবে -1। দেখো আই টু দেওয়ার 11, তুমি দেখো এটাকে কি লিখবা আই টু দেওয়ার 8 ইন্টু আই কিউব। আই টু দেওয়ার 8 এর মান কত 1, আর আই কিউবের মান কত, আই কিউবের মান কত, এই যে আই কিউবের মান -i, তাহলে 1 ইন্টু -i তার মানে -i। তা আই টু দেওয়ার যদি 12 বলি বলো তো আই টু দেওয়ার 12, আই টু দেওয়ার 12 কে কী লিখবা চিন্তা করে দেখো আই টু দেওয়ার 4 হোল কিউব, আপত্তি তো নাই লেখা যায়। আই টু দেওয়ার 4 এর মান কত 1, 1 এর উপর কিউব করলেও 1। দেখছো তুমি বারবার আই এর যতই পাওয়ার নাও না কেন, বারবার এই 4টা মানের বাইরে আই এর কোনো মান হবে না, ঠিক আছে। ওকে, এটুকু বুঝতে পারছি। এবার চিন্তা করে দেখো তো তুমি একটা জিনিস অবজার্ভ করছো কিনা, এইটার দিকে তাকাও। আই টু দেওয়ার 4 এর মান হচ্ছে 1, আবার দেখো আই টু দেওয়ার 8 এটার মান হচ্ছে 1, আই টু দেওয়ার 12 এটার মান হচ্ছে কত 1। তাই আমরা একটা কথা বলতে পারি, আই এর পাওয়ারটা যদি 4 এর গুণিতক হয়, ভালো করে বুঝো, আই এর পাওয়ারটা যদি 4 এর গুণিতক হয় তাহলে ওই আই এর পাওয়ারের মান অলওয়েজ 1। দেখো 4 এটা 4 এর গুণিতক, মান 1 হয়েছে। 8 4 এর গুণিতক একটা সংখ্যা, মান দেখো 1 হয়েছে। 12 4 এর একটা গুণিতক, এটা মানো দেখো 1। তারপর যদি তোমাকে বলি দেখো এরপর তুমি আই টু দেওয়ার 16 বের করো, এটা মানো দেখবা 1 আসতেছে। আই টু দেওয়ার 20 বের করো, এটা মানো আসতেছে 1, এটা মানো কত আসবে 1 আসবে, বুঝতেছো। তাহলে একটু সুন্দর করে বলি, এবার এই জিনিসটা আমরা পরের স্লাইডে তোমাদেরকে দেখাবো। এটা মাথায় রাখো, যদি আই এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করার পর, আই এর পাওয়ার যেটা থাকবে সেটাকে 4 দ্বারা ভাগ করার পর যদি বাক্সে 0 হয়, তাহলে ওই আই এর পাওয়ারের মান অলওয়েজ 1 হবে, বুঝতে পারছি। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করো, কোনো বাক্সে আছে না, বাক্সে 0 আসছে না, তাহলে বাক্সে 0 হলে ওইটার মান 1,
8 কে 4 দ্বারা ভাগ করো, 8 কে 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, মান দেখো 1। 12 4 দ্বারা ভাগ করো, কোনো ভাগশেষ আছে না, মান 1। 16 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ নাই 1। 20 4 দ্বারা ভাগ করে দেখো, ভাগশেষ 0, মান কত 1। এই যে দেখো পরের স্লাইডে তোমাদের এই কথাটা লিখে রাখছি ভাইয়া, এই যে এই জিনিসটা একটু নোট করে রাখো। এই যে এখন হচ্ছে আমরা আই এর পাওয়ারগুলো নির্ণয় করা শিখব। দেখো আই এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে আই এর ঘাত মানে পাওয়ার, আই এর পাওয়ারের মান হবে 1। এটা অলওয়েজ এটা সুন্দর করে নোট করে খাতায় লিখে রাখো, ঠিক আছে। আই এর পাওয়ার যেটা থাকবে সেটাকে সুন্দর করে কত দিয়ে ভাগ করবা, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করার পর, 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ কত হয়, ভাগশেষ 0 হয়, ভাগশেষ 0 হয় তাহলে চোখ বন্ধ করে ওই আই এর পাওয়ারের মান কত লিখবা, 1। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, এখন দেখো আমরা পরের স্লাইড একটু যাই। দেখো আমরা এই যে এবার একটু লক্ষ্য করো, এখন জিনিসটা খেয়াল করো, আমরা এই জায়গার দিকে তাকাই, এখানে খেয়াল করো। তাহলে এখন থেকে তাহলে এই জিনিসটাকে আমরা এরকম লিখবো, আই টু দি পাওয়ার 4n। তাহলে আই টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 1, ঠিক আছে। যেখানে n ইজ বিলংস টু আর, মানে যেখানে n এর পরিচয় হচ্ছে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা লিখে রাখো। আই টু দি পাওয়ার 4n, আই টু দি পাওয়ার 4n এর মান হচ্ছে কত, 1, ঠিক আছে। এই 4n বুঝাচ্ছে কি বলতো, 4 এর একটা গুণিতক, তাই না। তো বলছিলাম না আই এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তাহলে মান কত, 1। তাহলে এখানে n হচ্ছে কি স্বাভাবিক পূর্ণ সংখ্যা, তুমি n এর মান যাই বসানো কেন, 1 2 3 4 যাই বসানো কেন, দেখবা এটার মান অলওয়েজ যদি মান বসাও গুণ করো, দেখবা যে সংখ্যাটা পাবো সেটাকে 4 দ্বারা ভাগ করে না কেন, ভাগশেষ হচ্ছে কি পাবা, 0 পাবা, এই জন্য এটার মান হচ্ছে 1। তাহলে আই টু দি পাওয়ার 4n, আই টু দি পাওয়ার 4n এটার মান হচ্ছে 1, ঠিক আছে। ওকে, এখন দেখো ভাইয়া আমরা একটু সামনের দিকে আগাই। এখন যদি তোমাকে বলি দেখো, এখন লক্ষ্য করো। আচ্ছা, তো একটু আগে তোমরা একটা জিনিস খেয়াল করছো যে আমি যখন বলছি যে আই টু দি পাওয়ার 6, দেখো এটা একটু লক্ষ্য করো, আই টু দি পাওয়ার 6 এটাকে কি লেখা যায় বলো তো, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার লেখা যায় না, লেখা যায় অবশ্যই। তাহলে আই টু দি পাওয়ার 4 বলো তো, আই টু দি পাওয়ার 4 এর মান কত, আই টু দি পাওয়ার 4 এর মান 1, একটু আগে পড়ছো, ইন্টু আই স্কোয়ারের মান, যে এই যে আই স্কোয়ার মান কত, -1, তাহলে আলটিমেটলি এটার মান কত আসতেছে, -1 আসতেছে না। এখন যদি তোমাকে বলি আই টু দি পাওয়ার 9 এটার মান বের করো। আচ্ছা, আই টু দি পাওয়ার 9 কে কি লেখা যায় বলো তো একটু, আই টু দি পাওয়ার 8 ইন্টু আই, আই টু দি পাওয়ার 8 ইন্টু কত, আই। এখন বলো এই যে আই টু দি পাওয়ার 8 এটার মান কত, 1, কেন বলো তো 1, কারণ এটা 4 দ্বারা ভাগ যায়, পাওয়ারকে 4 দ্বারা ভাগ যায়, মানে ভাগশেষ 0 হয়েছে, এই জন্য এটার মান 1, এটার মান হচ্ছে কি 1। তাহলে আমি এখানে 1 ইন্টু আই লিখতে পারি। সো 1 ইন্টু আই মানে হচ্ছে আই, 1 ইন্টু আই মানে হচ্ছে কি আই। সো এরকম অনেকগুলো দেখতে পারো। তোমার যদি আই টু দি পাওয়ার 14 বলি, আই টু দি পাওয়ার 14 কে কি লেখা যায় বলো তো, আই টু দি পাওয়ার 12 ইন্টু আই স্কোয়ার, আই টু দি পাওয়ার 12 ইন্টু আই স্কোয়ার। এবার আই টু দি পাওয়ার 12, তাই না, এটা হচ্ছে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। সো এই আই টু দি পাওয়ার 12 এর মান হচ্ছে 1, সাথে থাকে আই স্কোয়ার, আই স্কোয়ার মান কত, -1, আই স্কোয়ার মান কত, -1, ঠিক আছে। এখন যদি তোমাকে একটা বড় সংখ্যা দিই তাহলে সেই ক্ষেত্রে মানটা কেমনি বের করবা, দেখো আমি যদি তোমাকে বলি আই টু দি পাওয়ার 65 এটার মান একটু বের করে দাও, এটা তাই আই টু দি পাওয়ার 65 কে কি লেখা যায় বলো তো, আই টু দি পাওয়ার 64, আই টু দি পাওয়ার 64 ইন্টু আই, আশা করি আপত্তি নেই। আই টু দি পাওয়ার 64 এই মানটা আগে বের করো, 64কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে এটার মান কত, 1, তাহলে 1 ইন্টু আই মানে আই। এবার চিন্তা করে দেখো আমরা বড় বড় সংখ্যাগুলোর মান কেমনি বের করবো। দেখো একটু লক্ষ্য করলে এখান থেকে বুঝতে পারবা, তোমাকে আমি এই জায়গা থেকে বুঝাই। যদি বলি আই টু দি পাওয়ার 6 এটার মান কেমনি বের করবো, ভাইয়া বলো তো, আই টু দি পাওয়ার 6 এটাকে 4 দ্বারা ভাগ করো। আচ্ছা, তো আই টু দি পাওয়ার 6কে আমি যদি 4 দ্বারা ভাগ করি, আই টু দি পাওয়ার 6কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে ভাগশেষ কত থাকতেছি, 2 না। আমি যদি এই আই এর পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে 6, 6কে 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় মান 1, যদি ভাগশেষ 0 হয় মান 1, যদি ভাগশেষ 0 না হয়, ধরুন এখানে ভাগশেষ 0 হয় নাই, ভাগশেষ কত হয়েছিল, 2 হয়েছে না। সো দেখো ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে, দেখো এখানে আই এর পাওয়ারে বসছে। তোমাকে যদি এই লাইনটা একটু মুছে এই জিনিসটা দেখাই, এই জিনিসটা দেখাই, এখানে আই টু দি পাওয়ার 4 মান 1, তো ইন্টু কি থাকতেছে, আই স্কোয়ার, ইন্টু আই স্কোয়ার। তো আই টু দি পাওয়ার 1, এই 1টাকে বাদ দাও, এই 1টাকে বাদ দাও, এই 1টাকে বাদ দিলে তুমি জাস্ট আই স্কোয়ার লিখো, আই স্কোয়ারের মান কত, -1। তাহলে দেখো আই এর পাওয়ারকে
আমি 4 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয় মান 1, আর যদি ভাগশেষ শূন্য না হয় ভাগশেষ হিসেবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে i এর পাওয়ারে বসাই দিবা, সেই সংখ্যাটা i এর পাওয়ারে বসাই দিবা। তো ভাগশেষ হিসেবে কত ছিল 2, এই যে দেখো 2টা i এর পাওয়ারে বসাই দিছি। এবার i স্কয়ার এর মান আমরা জানি, i স্কয়ারের মান হচ্ছে কত -1। তোমাকে জাস্ট 3টা মান মনে রাখতে হবে, 3টা মান মনে রাখতে হবে। দেখো এই যে এই মানগুলো একটু তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এই যে i স্কয়ারের মান -1, i কিউবের মান -i, আর i⁴ এর মান 1। এই 3টা মান একটু মাথায় রাখো। i স্কয়ারের মান -1, i কিউবের মান -i, i⁴ এর মান 1। এই 3টা মান মাথায় রাখো। তাহলে i এর পাওয়ার যতই বড় দিক না কেন খুব সহজে পারবা। তো দেখো আমি পরের নোটে এখানে লিখে রাখছি, লক্ষ্য করো। আমি এগুলো আরও এক্সাম্পল দিব, সো খুবই সহজ লাগবে। i এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে, দেখো i এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে ওই i এর পাওয়ারের মান কত বলবা? 1। সিম্পল ব্যাপার, ঠিক আছে। এবার আসো, i এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে সরি একটু কল আসছিল, এখন ঠিক আছে আশা করি, এখন ঠিক আছে। সরি একটু কল আসার কারণে একটু ডিস্টার্ব দিছিল। ওকে এখন ঠিক আছে, এখন আসো। তাহলে i এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি ভাগশেষ থাকবে সেই সংখ্যাটি i এর ঘাতে বসাই দিবা, সেই সংখ্যাটি i এর ঘাতে বসাই দিবা। তাহলে তোমার মান নির্ণয় হয়ে যাবে। যেমন দেখো i⁴ 6, এই 6কে তুমি 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত? 2 না? তাহলে ভাগশেষটা i এর পাওয়ারে বসাই দিবা, এরপর এটার মান বের হয়ে যাবে। i স্কয়ার মান কত? -1। এবার যদি তোমাকে বলি i⁴ 16, i⁴ 17, এটার মান কত? এটার মান কত বলো? 17কে 4 দ্বারা ভাগ করো, 17কে 4 দ্বারা ভাগ করলে 4 4 কত? 16। তাহলে ভাগশেষ থাকতেছে কত? 1। তাহলে ওই 1টা i এর পাওয়ারে বসিয়ে দিবে। এখন বলো i⁴ মানে কি? i। তাহলে i⁴ 17 এর মান হচ্ছে i। এখন যদি বড় সংখ্যা দিবে i⁴ 27, এটার মান কত? তাহলে বলো i⁴ 27, এই সংখ্যাটাকে তুমি 4 দ্বারা ভাগ করো। তাহলে 4 দ্বারা ভাগ করলে বলো, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে কত? 3। তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটা সুন্দর করে i এর পাওয়ারে বসিয়ে দিবা। এটাই হচ্ছে উত্তর। i কিউবের মান কত আমরা সবাই জানি? -i। ঠিক আছে। এবার যদি তোমাকে অনেক বড় বড় সংখ্যা দিই, আমি যদি বলি i⁴ যদি বলি তোমার 34, এটা কত হবে বলো? i⁴ 34। আচ্ছা এটা তো বাক্স একটু বলি, ধরো i⁴ তোমাকে বললাম 38, এটার মান কত? দেখো চিন্তা করে দেখো তো, আমি যদি i⁴ 38কে ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 9 34, তাহলে ভাগশেষ কত থাকছে? 2 না? তাহলে সেটা i এর পাওয়ারে বসিয়ে দিবা, i এর পাওয়ারে বসিয়ে দিবা। সো i এর পাওয়ারে বসিয়ে দিলে i স্কয়ার মান আমরা সবাই জানি কত? -1। তার মানে i⁴ 38 এর মান -1। বুঝতে পারছি? তাহলে i এর মান বের করার জন্য তুমি এই দুইটা নোট মনে রাখলে তোমাকে যতই বড় i এর মান নির্ণয় করতে দিক না কেন খুব সহজে নির্ণয় করতে পারবা। তাহলে i এর পাওয়ারকে আমরা 4 দ্বারা ভাগ করব, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে মান 1, আর যদি ভাগশেষ শূন্য না হয় ভাগশেষ হিসেবে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা i এর পাওয়ারে বসিয়ে দিব, তারপর মান নির্ণয় করব। ঠিক আছে। সো তোমরা যদি এটা বুঝে থাকো একটু আমাকে ইয়েস বলো, আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা একটু জানাতে পারো। খুব দ্রুত আমরা আরেকটা টপিকে চলে যাব। ওকে, যারা যারা ক্লাস আছে একটু জানাইও। ওকে অনেকে বুঝছে, ইয়েস বুঝছে, ঠিক আছে ঠিক আছে। এখন আসো, তাহলে আমরা আশা করি এটুকু ক্লিয়ার। এখন আসো, যদি বড় বড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কী করব? হ্যাঁ, যদি বড় বড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কী করব দেখো। আচ্ছা, তো আমরা ঠিক আছে, এবার লক্ষ্য করো। এখন ধরো বড় বড় একটু সংখ্যা নিই, মনে করো তোমাকে যদি বলি i⁴ তোমরা এগুলো একটু নির্ণয় করে দেখো। আমি যদি তোমাকে বলি এখন বলো i⁴ 67, এটার মান বের করো। আশা করি পারবা সবাই। i⁴ 67কে মান কেমনি বের করবো? ভাইয়া বলছিলাম এই i এর পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করবা। তাহলে এটাকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে 4 দ্বারা ভাগ করলে 64, তাহলে এখানে ভাগশেষ হিসেবে কত থাকছে? 3 না? তাহলে ভাগশেষটা i এর পাওয়ারে বসিয়ে দেবো। এখন i কিউবের মান কত? -i। বুঝতে পারছি? এখন যদি এরকম হয় ভাইয়া, ধরো তোমাকে যদি বলি i⁴ মনে করো এখন তোমাকে একটা সংখ্যা দিন, আচ্ছা 102, এটাও পারবা সবাই। 102 এর মান বের করো। তাহলে 102 এটাকে 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত থাকতেছে? 2। তাহলে ভাগশেষ যেটা থাকে সেটা i এর পাওয়ারে বসিয়ে দেবে। i স্কয়ার মান কত? i স্কয়ার মান -1।
তার মানে আই টু দি পাওয়ার 102 এটার মান হচ্ছে -1, বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি বড় বড় সংখ্যা হয়, এরকম যদি বড় সংখ্যা হয়, ধরো তোমাকে বললাম ধরো 1 2 5 6 7 8 9 2, ধরো তোমার এরপর হচ্ছে 3, ঠিক আছে, এরকম একটা বড় সংখ্যা দিলাম। হ্যাঁ, এখন যদি বলি এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, ঠিক আছে, এটার মান কীভাবে নির্ণয় করবো? ওকে, তো দেখো এখানে যে কাজটা করবে ভাইয়া, একটু দেখো ভালো করে বুঝো। এত বড় যদি সংখ্যা হয়, এই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা বের করাটা তোমাদের জন্য একটু সময় সাপেক্ষ। তো এই ক্ষেত্রে ভাইয়া শর্টকাটটা হচ্ছে কি, এই পুরো সংখ্যাটাকে ভাগ না করে এটা শেষ দুইটা ডিজিটকে ভাগ করলে যে রেজাল্টটা পাবা, পুরো সংখ্যাকে ভাগ করলেও সেম রেজাল্ট পাবা। এই জন্য এরকম যদি বড় আয়ের পাওয়ার যদি বিশাল একটা সংখ্যা হয়, সেই ক্ষেত্রে তুমি শেষের যে দুইটা ডিজিট আছে সেই দুইটা ডিজিট নিয়ে কাজ করবা। সো আমি দেখো শেষের দুইটা ডিজিট হচ্ছে কি, শেষের দুইটা ডিজিট হচ্ছে 2 3, এই 2 3কে নিয়ে কাজ করবো। তাহলে এখন আমরা কি করবো, সুন্দর করে এই 2 3কে, এই 2 3 সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করব। তাহলে বলো 2 3 সংখ্যাটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি কত থাকতেছে? এখানে হচ্ছে তোমার আমার ভাগশেষ হিসেবে কত থাকতেছে? ভাগশেষ হিসেবে থাকতেছে তোমার এখানে তোমার ভাগশেষ হিসেবে থাকতেছে 3, তাই না? তো আমি যদি 23কে 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ হিসেবে কত থাকতেছে? 3। তাহলে আমরা সুন্দর করে তখন কি করব, এই আই এর পাওয়ারে 3 বসিয়ে দিব। এখন বলো আই কিউবের মান আমরা সবাই জানি -i। তাহলে এই পুরো সংখ্যাটার মান, এটার মান হচ্ছে কত? এই পুরো সংখ্যাটার মান হচ্ছে ভাইয়া, এটার পুরোটার মান হচ্ছে -i, ঠিক আছে? তো এখন যদি তোমাকে আমি একটা মান বলি, ধরো তোমাকে একটা যদি বলি, আমার মোবাইল নাম্বারটা দিই 0182419105, ঠিক আছে? এখন যদি বললাম এইটার মান নির্ণয় করো, দেখি তোমরা একটু কমেন্টে জানাও তো এটার মান কত হবে, একটু দ্রুত, সবাই দ্রুত এটার মান কত হবে একটু নির্ণয় করে জানাও। আচ্ছা, এটা দেখো তো। আচ্ছা, আরিফ মিয়া বলছে যে সেকেন্ডটা বুঝিনি, সেকেন্ডটা হচ্ছে কোনটা দেখি ভাইয়া, সেকেন্ডটা কোনটা বলছো? এই 38 এটা কোনটা? সেকেন্ডটা কোনটা ছিল? 38 এটা কিনা? দেখো 38 তোমরা যদি এটা বললাম না ভাই, একটা 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হিসেবে যেটা থাকবে সেই সংখ্যাটা পাওয়ারে বসবে। তাহলে 38কে আমি যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হিসেবে 2 থাকতেছে না, সেই 2টা আই এর পাওয়ারে বসবে। দেন মান আই স্কয়ার মান -1, ঠিক আছে? আচ্ছা, ওই অনেকে ভেরি গুড, অনেকে উত্তর দিয়ে ফেলছে, ওই ভেরি গুড ভেরি গুড। এই যে আই, হ্যাঁ ভেরি গুড, তোমরা তো পারো দেখি, সবাস, ওকে ভেরি গুড। তাহলে এই যে দেখো, আমরা বললাম বড় সংখ্যা হলে আমরা শেষ এই দুইটা ডিজিট নিয়ে কাজ করব। তাহলে এই দুইটা ডিজিট নিয়ে যদি কাজ করি, তাহলে বলো আই টু দি পাওয়ার 05, এই 05কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত থাকতেছে 1, তাহলে আই এর পাওয়ারে সেটা বসবে 1। তাহলে আই টু দি পাওয়ার 1 মানে এই যে অনেকে উত্তর দিতে পারছো, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস, পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 পাও তাহলে মান হচ্ছে 1, আর যদি ভাগশেষ 0 না পাও, যে সংখ্যাটা পাবা ভাগশেষ সেই সংখ্যাটা এর পাওয়ারে বসে দিবা, ঠিক আছে? এবার আসো, এইগুলো দিয়ে কিন্তু অ্যাডমিশন অনেক প্রশ্ন আসছে। সো দেখো আমরা অ্যাডমিশনে কিছু প্রশ্ন সলভ করি। এবার এই যে দেখো, এই যে, আচ্ছা এর আগে তোমাদেরকে আমি আরেকটা জিনিস পড়াই, একটু লক্ষ্য করো, এটা একটু লক্ষ্য করো ভাইয়া। অনেক সময় দেখবা এরকম মান দেয়, এরকম দেয় যে আই ইনভার্স 49 এর মান নির্ণয় করো, এরকম দেয়। তো এই তখন কি করবা, আই ইনভার্স 49কে আমার পরের লাইনটা লিখতে পারি না, 1/i⁴49 লিখতে পারি কিনা বলো আগে। এবার আই ইনভার্স 49কে আমি পরের লাইনে কি লিখতে পারি, 1/i⁴49। এবার এই i⁴49 এর মান বের করবা, শেষ। দেখো i⁴49 এর মান কেমনে বের করবা ভাই, বলছিলাম এটার পাওয়ারকে 4 দ্বারা ভাগ করো, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 12 48, তাহলে ভাগশেষ হিসেবে কত থাকছে 1, তাহলে আই এর পাওয়ারে সেই 1টা বসে দিবা, ক্লিয়ার? এখন এটার মান আসতেছে 1/i। এখন এই 1/iটাকে আমি আরেকটা ফরম্যাটে লিখতে পারি, সেটা হচ্ছে কি, এই পরীক্ষায় কিন্তু 1/iটা থাকে না, পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে কি এই 1/iটাকে আমরা এইভাবে রাখবো না। তো আমরা অর্থাৎ হরে আমরা কোনো জটিল সংখ্যা রাখবো না, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা রাখবো না। হ্যাঁ, তো আমরা কী করবো, উভয় পক্ষে আই দ্বারা গুণ করবো। ভাইয়া উভয় পক্ষে আই দ্বারা গুণ করলে কত হবে, এখানে হবে আই, আর এখানে আই দ্বারা গুণ করলে i²। তাহলে আমরা উপরে নিচে আই দ্বারা গুণ করছি। তাহলে বলো i² এর মান কত, -1, তার মানে এটা -i, বুঝতেছো? তাহলে আই টু দি পাওয়ার ইনভার্স 49, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে -i, বুঝতে পারছি?
তাহলে চিন্তা করে দেখো, এখন এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো, মনে রাখবা 1 ডিভাইড বাই আই। দেখো 1 ডিভাইড বাই আই, এটাকে চাইলে আমি এরকম লিখতে পারি না ভাইয়া, আই ইনভার্স 1 লিখতে পারি তো। 1 বাই যে কথা, আই ইনভার্স 1 একই কথা। তাহলে আই ইনভার্স 1 বা 1 বাই আই, এটার মান কত? মাইনাস আই। এটা মনে রাখো, এটা আমরা বিভিন্ন মেথে ইউজ করবো, ঠিক আছে? এটা ভাই আমরা বিভিন্ন মেথে ইউজ করবো। নিজে 1 বাই আই ইকুয়াল টু আই ইনভার্স 1 একই কথা, এটা মানে মাইনাস আই। ক্লিয়ার? তো কীভাবে হলো, জাস্ট উপরে নিচে আই দ্বারা গুণ করছি। তো এটা আমরা ম্যাথে ডাইরেক্ট ইউজ করবো, এখন থেকে একটু মাথায় রাখো। দেখো এই যে এগুলো আসো, তো আয়ের বিভিন্ন গাত, তো দেখো এগুলো কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষা আসছিল। দেখো ঢাকা ইউনিভার্সিটি, তারপর তোমার চট্টগ্রাম বোর্ডে, এরপর দেখো ইসলামিক ইউনিভার্সিটি, চুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি অনেকবার আসছে। তো তোমাকে আমি কয়েকটা করে দিচ্ছি, এগুলো খেয়াল করো। এরপর বস্ত্র ব্যাংক থেকে যত ধরনের আসে সবগুলো তুমি পারবা। এখন আসো, তাহলে আমরা প্রথমটা নির্ণয় করি। হ্যাঁ ভাইয়া, প্রথমটা। সো দেখো প্রথমটা এখানে করতেছি। প্রথমটা কত? দেখো একটু খেয়াল করলে বুঝবা যে 1 আই প্লাস আই ইনভার্স 1 ও আই মাইনাস আই ইনভার্স 1। তো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 11-12-তে। তো ভাই একটু আগে তোমাদেরকে বলছিলাম, একটু আগে দেখো এই যে 1 বাই আই বা আই ইনভার্স 1 একই কথা। আই ইনভার্স 1 এর মান কত? মাইনাস আই। বুঝতেছো? এই যে এখান থেকে বের করছি 1 বাই আই এর মান হচ্ছে কত? মাইনাস আই। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে দেখো এখানে আই এটা লক্ষ্য করো তো একটু, আই ইনভার্স 1 তার মানে কত? মাইনাস আই। এটা দেখো আই মাইনাস আই ইনভার্স 1 এর মান কত আসলে বলো? মাইনাস আই। তাহলে মাইনাস এর হয়ে যায় প্লাস আই। তো এখন চিন্তা করো, দেখো তো আই মাইনাস আই মানে কত? 0। তাহলে এটার আনসার হচ্ছে 0। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা ক্লিয়ার। ঠিক একইভাবে দেখো ভাইয়া, এটাও তোমরা একটু আগে করেছি। আই ইনভার্স 49 এর মান কত? এই যে একটু আগে করেছি, ইনভার্স 49 এর মান হচ্ছে মাইনাস আই। সো এটার মান হচ্ছে মাইনাস আই। ঠিক আছে? এখন এটা দেখো, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড আসছিল। সো এটা আমরা একটু দেখি, এটা লক্ষ্য করো, মাইনাস আই ইনভার্স 5। তারপর দেখো 2i ইনভার্স 5 প্লাস আই, এটার মান বের করা শিখি। দেখো ভাইয়া খুবই সহজ, কোডিং না। মাইনাস আই ইনভার্স 5কে কী লেখা যায়? 1 ডিভাইড বাই আই টু দি পাওয়ার 5 লেখা যায়। আশা করি আপত্তি নাই। দেখো 2, এটাকে কী লেখা যায়? দেখো উপরে 2, আই টু দি পাওয়ার 5কে কী লেখা যায়? আই ইনভার্স 5কে আই টু দি পাওয়ার 5 প্লাস আই। দেখো পরের লাইন মাইনাস আই মাইনাস। এখন চিন্তা করে দেখো, এটা আমরা একটু ফাস্ট করতেছি। হ্যাঁ, আই টু দি পাওয়ার 5 এর মান কত ভাইয়া? আই টু দি পাওয়ার 5 এর মান আমরা পারবো অবশ্যই। আই টু দি পাওয়ার 5কে 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 1 না? সেটা আই এর পাওয়ার বুঝবে। তাহলে আই টু দি পাওয়ার 1, যেটাকে আমরা বলতে পারি আই। ক্লিয়ার? এখন দেখো 1 বাই আই একটু আগে পড়ছো, এই যে একটু আগে পড়ছো 1 বাই আই মানে কত? মাইনাস আই। তাহলে এটা আলটিমেটলি 1 বাই আই না? 1 বাই আই মানে মাইনাস আই। তাহলে মাইনাস এ প্লাস আই। ক্লিয়ার? এবার দেখো নিচেরটা একটু লক্ষ্য করো তো, নিচেরটা এখানে 2, তাহলে দেখো আই টু দি পাওয়ার 5 মানে আই, তাহলে 1 বাই আই মানে মাইনাস আই, তাহলে মাইনাস 2i। ক্লিয়ার? প্লাস আই। সো দেখো এবার যে মাইনাস আই প্লাস আই মিলে 0, তাহলে পুরোটা হচ্ছে কি হচ্ছে? 0। তাহলে এটা হচ্ছে আনসার। সহজ না বলো? এই ধরনের এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, বুঝতেছো? দেখো এগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে না? তাহলে চলো আমরা এই 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। এটা হচ্ছে তোমার তাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। দেখো আমরা এগুলো একটু মুছে দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা একটু খেয়াল করি। আচ্ছা এখানে কী দেওয়া আছে দেখো, 1 প্লাস আই টু দি পাওয়ার 4, এটার মান নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 1617 আসছে। সো কীভাবে করবো ভাইয়া? আচ্ছা এই লাইনটাকে দেখো আমি এইরকম লিখতে পারি কিনা, 1 প্লাস আই হোল স্কোয়ার তারপর স্কোয়ার লেখা যায় কিনা একটু দেখো তো। 1 প্লাস আই টু দি পাওয়ার 4কে আমি চাইলে 1 প্লাস আই হোল স্কোয়ার লেখা যায় না? 2 গুণ করলে কত? 4, একই কথা। তো এবার আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিব। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
ঠিক আছে। এবার দেখো ভাইয়া, সো পরের লাইনে দেখো 1 প্লাস 2i, আমরা আই স্কোয়ার মান সবাই জানি -1 স্কোয়ার, তো দেখো +1 -1 কত, তাহলে 2i হোল স্কোয়ার, তাহলে 2i স্কোয়ার করলে 4i স্কোয়ার। এখন বলো আই স্কোয়ার মান কত, -1, সো -1 আর 4 গুণ করলে -4। দেখো তাহলে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটার মান হচ্ছে কত, -4। সহজ না? তো এই ধরনের প্রশ্নগুলো খুবই সহজ, তোমরা পারবা। এবার দেখো এটার মান দেখো, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। এই যে এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, 4 নাম্বারটা বাড়ির কাজ, এটা সবাই করবা। এটা কত দেওয়া আছে দেখো, এটা কত, সরি এটা মেবি এটা, সরি এটা একটু ভুল হয়েছে। আচ্ছা এই আমাদের একটা ভুল হয়েছে, এটা আসলে এটা আই হবে না, হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল করো, 1 প্লাস আই হবে, এটা একটু খেয়াল করো, এইগুলো আই হবে না, হ্যাঁ এই দুইটা আই হবে না, এই দুইটা হচ্ছে 1, বুঝতেছো, এটা 1 এটা 1, ঠিক আছে। সো একটু খেয়াল করবে। আচ্ছা তো এই 1, তাহলে এটাকে লিখবা 1 মাইনাস আই হোল স্কোয়ার উপরে 5, ঠিক আছে। এটা তোমরা করবে, হ্যাঁ এই যে নিচে এখানে -b হোল স্কোয়ার সূত্র দিবা, দেন আশা করি পারবা, ঠিক আছে। ওকে, সো এটা একটু দেখি 5 নাম্বারটা একটু দেখি। 5 নাম্বারটা কী দেওয়া আছে, i to the power 4n plus 7 plus i inverse 4n plus 7, ঠিক আছে। এটা একটু দেখো, এটার মান নির্ণয় করতে হবে। হচ্ছে তোমার দেখো আইতে আসছিল 17-18-তে, ঠিক আছে। তো দেখো কীভাবে করা যায় একটু চিন্তা করে দেখো, আমি এই জিনিসটাকে একটু দেখো তো ভেঙে, আমরা জানি পাওয়ারগুলো যদি যোগ আকারে থাকে পরের লাইনে পাওয়ারকে কি লেখা যায়, গুণ আকারে লেখা যায়, তাহলে আমি পরের লাইনে লিখতে পারি না i to the power 4n ইন্টু i7, আশা করি কার আপত্তি নেই, i to the power 4n প্লাস i7 লিখা যায় না? আচ্ছা ওকে, প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো i ইনভার্স 4n ডিভাইডেড বাই 7, এটাকে নিচে এরকম লেখা যায় i to the power 4n প্লাস 7, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এই যে একটু আগে তোমাদেরকে পড়াইছি i to the power 4n, এটার মান কত 1, এটার মান কত 1, তাহলে ভাই এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে i to the power 7 প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো ভাইয়া এই জিনিসটাকে পরের লাইনে কি লিখবা, i to the power 4n ইন্টু i to the power 7, তাহলে দেখো আচ্ছা i to the power 7 এর মান আমরা বের করতে পারবো, i to the power 7 কে 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে 3, তাহলে এটা i কিউব না, দেখো বুঝো 7কে আমরা 4 দ্বারা ভাগ করতেছি, তাহলে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে বলো 3, তাহলে i কিউবের মান কত -i, এটা -i প্লাস 1 ডিভাইড বাই i to the power 4 এর মান 1, i to the power 7 এর মান কত -i, বুঝতেছো। এবার দেখো -i, এই যে মাইনাসে প্লাসে মাইনাস 1/i মানে কি -i না, এই যে দেখো একটু লক্ষ্য করো, একটু বুঝো জিনিসটা, i to the power 7 মানে i কিউবের মান কত -i না, তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, বললো 1/i মানে কি, 1/i মানে -i, তাহলে এই মাইনাসে প্লাস i, তাহলে -i প্লাস i মান কত 0, তাহলে এই যে এটার মান হচ্ছে 0, সহজ না? ওকে, তাহলে এটা একটু নিজেরা চেষ্টা করে দেখো তো 6 নাম্বারটা পারো কিনা। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে, তোমরা দ্রুত তুলে ফেলো। দেখো একটু দ্রুত তোলা হয়েছে আশা করি, এগুলো একটু মুছি। দেখো এখন দেখো চিন্তা করে দেখো, এই যে আমরা এটার মান একটু লক্ষ্য করো, i মাইনাস 4n প্লাস 3 এটার মান, ঠিক আছে ভাই। দেখো এই জিনিসটা কীরকম লেখা যায় একটু চিন্তা করে দেখো, i মাইনাস 4n ইন্টু i3, ঠিক আছে, আশা করি আপত্তি নেই। এখন i ইনভার্স 4nকে কী লেখা যায়, 1 ডিভাইড বাই i to the power 4n ইন্টু i কিউব, ঠিক আছে। এখন বলো i to the power 4 এর মান কত 1, তাহলে 1/1 মানে 1, i কিউবের মান -i, তাহলে গুণ করলে -i, তাহলে যে এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে -i, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তো এইরকম ম্যাথগুলো তোমাদের স্পষ্ট ব্যাংক করলেই দেখবা তোমরা, এই অধ্যায়টা যখন কমপ্লিট করবো, আমরা যখন এমসিকিউ সলভ করাবো তখন বিভিন্ন অ্যাডমিশন বলো বোর্ড পরীক্ষায় বলো, এই পরীক্ষাগুলোতে আয়ের মানগুলো নির্ণয় করতে দেয়। তো আশা করি আয়ের মানগুলো নির্ণয় করা নিয়ে তোমাদের এখন আর সমস্যা থাকবে না, ঠিক আছে। তো আয়ের মান নির্ণয় নিয়ে
এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, দেন আমরা একটা নতুন টপিকে যাবো এরপর। ওকে, একটু জানাও তো সবাই যারা যারা ক্লাস আসো যে এটুকু ক্লিয়ার কিনা। যারা ক্লাস আসো একটু জানাই। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা আশা করি এখন থেকে পারবো। তো এরপর দেখো, তো আমরা নতুন টপিকে যাই। এখন আরেকটা বিষয় দেখো, আমরা এইগুলো একটু লক্ষ্য করো। এই যে বুটেক্সে 10-11তে আসছিল এবং 16-17তে আসছিল আইতে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটু সাবধান। কীরকম সাবধান দেখো, আমি তোমাদের জিনিসটা আগে বুঝাই। সো এটার ভুলটা আগে দেখো, আমি তোমাদের এটার ভুলটা হচ্ছে, দেখো এটার ভুলটা হচ্ছে মানে ভুলটা হচ্ছে কি, অনেকেই জিনিসটা কীরকম করে, √-60 ইন্টু √-1। সো পরের লাইনে গিয়ে কী করে ওরা, √-16 ইন্টু -1 এটা করে, দেন √-16 -1 গুণ করলে 16, তারপর এটার উত্তর বের করে 4, √60 মানে 4। এটা ভুল, এটা ভুল, এরকম করা যাবে না। আমরা ভুলটা তাহলে কোন জায়গায় করছি, ভুলটা জায়গায় এই জায়গায় করছি, রুটের ভিতর এই -16 এবং -1কে একসাথে লিখছি। এটা একসাথে লেখা যায় না, এটা একসাথে লেখা যাবে না। এটা কখন দেখো, জিনিসটা বুঝো, √a ইন্টু √b এটা ইকুয়াল টু √ab তুমি তখনই লিখতে পারবা যখন a is greater than equal 0, a is greater than equal 0 এবং b is greater than equal 0। অর্থাৎ রুটের ভিতর এইখানে √a ইন্টু √b ইকুয়াল টু √ab, একসাথে রুটের ভিতর দুইটাকে একসাথে গুণ আকারে লিখতে পারবা যদি শর্ত দেখো a এবং b এর মান হয় 0 হয়, না হয় 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ পজিটিভ সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি এই দুটাকে গুণ করে একসাথে লিখতে পারবা। কিন্তু আমরা এই জায়গায় ভুলটা কোন জায়গায় করছি, আমরা রুটের ভিতর দুইটা সংখ্যাকে গুণ করে লিখে দিছি। বাট এখানে দেখো, এই রুটের ভিতর যে সংখ্যা দুইটা আছে এগুলো তো সংখ্যাগুলো তো ধনাত্মক সংখ্যা না, তাহলে ধনাত্মক সংখ্যা যদি না হয় তাহলে আমরা এরকম একসাথে গুণ আকারে লিখতে পারবো না। বুঝতে পারছি? তাহলে এখন থেকে এই ধরনের যদি প্রশ্নগুলো আসে, তো আমরা অনেক স্টুডেন্ট আসলে না জেনে এটার উত্তর 4 লিখে দেয়, ঠিক আছে। তো এখন আমরা এটার সঠিকটা শিখবো। তো দেখো, সঠিকটা আমরা খুবই সহজে শিখতে পারবো এবং খুবই ইজি। কীরকম একটু লক্ষ্য করো, √-16 ইন্টু √-1 এটার মান কীভাবে করবো, খুবই সিম্পল। দেখো √, আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া এখানে -1 আছে না, -1 ইন্টু 16, ভাইয়া বলো -1কে আমি চাইলে i² লিখতে পারি? আশা করি কারো আপত্তি থাকবে না। i² মানে কত, -1। সো -1কে আমি চাইলে i² লিখতে পারি। ওকে, এরপর দেখো √1 ইন্টু এখানে -1 আছে না, সো -1কে চাইলে আমরা কি লিখতে পারি বলো, i² লিখতে পারি না? এটা তো আশা করি আপত্তি নাই। এবার দেখো, এই যে √i², রুটের বাইরে নিয়ে আসলে শুধু i লেখা যায়, তাহলে i ইন্টু √16, বুঝতেছো? i²কে রুটের বাইরে নিয়ে আসলে শুধু i ইন্টু, এখানেও দেখো তো ভাই i²কে রুটের বাইরে নিয়ে আসো, শুধু i লিখবা, √1। এখন দেখো এই i আর i গুণ হয় কত, i²। এখন বলো তো ভাইয়া, এই যে দেখো √16 √1 দুইটাই কি পজিটিভ সংখ্যা না? সো দুইটা যদি পজিটিভ সংখ্যা হয়, তাহলে এখন তুমি দুইটাকে গুণাকারে লিখতে পারবা। এখন তাহলে তুমি কত লিখতে পারবা, 6 ইন্টু 1 লিখতে পারবা। এখন বলো i² মান কত, -1, আর √16 মানে কি, আচ্ছা √16 মানে কত, 4। তাহলে এটার উত্তর হচ্ছে -4 না, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ম্যাথ দেয়, যেমন তোমাদের এরপর একটা দেখবে -3 ইন্টু √2 এটাও দেয়। তো এটা অনেকে কী করে √3 ইন্টু √2, অর্থাৎ ভুলটা শোনো, এটার ভুলটা হচ্ছে কি, অনেকে কী করে √3 ইন্টু -2 করে দেয়, তাহলে উত্তর হচ্ছে √6। এটা বলে এটা ভুল, এটা করা যাবে না। কেন করা যাবে না? এই যে রুটের ভিতর তুমি দুইটা সংখ্যাকে গুণ করছো, এটা ভুল না। গুণ কখন করা যাবে, যদি দুইটা সংখ্যা পজিটিভ হয়, বাট এটা তো দুইটা সংখ্যা পজিটিভ না, ঠিক আছে। তাহলে এটা সঠিকটা কী হবে, সঠিকটা হচ্ছে √, এই যে -3 আছে না, সো -1কে আমি চাইলে কি লিখতে পারি, i² ইন্টু 3 ইন্টু √, মাইনাসটা কি লিখতে পারবো, i² ইন্টু 2। তাহলে i²কে রুটের বাইরে নিয়ে আসলে i,
√3 ইন্টু এই আইটাকে রুটের বাইরে আসলে আই ইন্টু √2। এখন দেখো আই আর আই গুণ হলে কত আই স্কোয়ার। এখন দেখো √3 ইন্টু √2 দুইটাই পজিটিভ সংখ্যা, তাহলে দুটাকে রুটের ভিতর লিখতে পারবা √3 ইন্টু 2, তাহলে আই স্কোয়ার মানে -1 আর √6, তাহলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে দেয়। আশা করি এখন থেকে আর ভুল হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এসে দিয়ে আফরিন বলছে 4n এর মান 1 কীভাবে হলো একটু বললে ভালো হয়। এটা দেখো আইটি তো আর 4n, ভাই আবু কি বলছি, ভাইয়া বলছিলাম না যদি এই আয়ের পাওয়ারটা 4-এর গুণিতক হয়, আয়ের পাওয়ারটা যদি 4-এর গুণিতক হয় এটার মান হচ্ছে 1। তুমি n এর মান যাই বসানো কেন দেখবা এটার অলওয়েজ 4-এর গুণিতক, এই জন্য 4nটা যেহেতু 4-এর গুণিতক এই জন্য মান 1 হয়েছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার দেখো, ওকে, সো এবার আসো, এখন আমরা তাহলে আয়ের পাওয়ার নিয়ে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা জটিল সংখ্যায় যাব। দেখো এখন হচ্ছে আমরা মেন পড়ার মধ্যে চলে আসি। এখন হচ্ছে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো আমরা এখানে জটিল সংখ্যা কাকে বলি সেই তোমাকে লিখে রাখছি। দেখো এক্স ও ওয়াই দুইটি বাস্তব সংখ্যা হলে, দেখো এক্স ও ওয়াই দুইটি বাস্তব সংখ্যা হলে এক্স প্লাস আই ওয়াই আকারের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো জটিল সংখ্যা। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখো। তাহলে জটিল সংখ্যা কাকে বলে, এক্স ও ওয়াই এই দুইটা যদি কি সংখ্যা হয় বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স প্লাস আই ওয়াই আকারের যতগুলো সংখ্যা দেখবা সবগুলোকে আমরা কি বলবো জটিল সংখ্যা। যেখানে ভাই আই এর পরিচয় কি, আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক। মনে আছে একটু আগে আমরা পড়াইছি আই মানে কি √1 না, এই √1 তো আমরা আই ধরে নিছি, আইটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার কাল্পনিক একক। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা ভাইয়া জটিল সংখ্যাগুলোকে কীভাবে লিখবো, জটিল সংখ্যাগুলো চিনবো কীরকম, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যে সকল সংখ্যার সাথে এই আইটা থাকবে তাহলে বুঝে নিবা এগুলো হচ্ছে কি সংখ্যা জটিল সংখ্যা। এবার আসো, এবার বুঝো এই জটিল সংখ্যার দুইটা পার্ট। ঠিক আছে, দেখো ভাই একটু লক্ষ্য করো, আমরা একটু আগে বলছিলাম এক্স এবং ওয়াই, দেখো এক্স ওয়াই দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা, দুইটাই কিন্তু বাস্তব সংখ্যার সেট, এক্স ওয়াই দুইটাই কিন্তু বাস্তব সংখ্যার সেট, বুঝতেছো? তাহলে এক্স ওয়াই দুইটা বাস্তব সংখ্যা, যদি এক্স প্লাস আই ওয়াই কার থাকে এই সংখ্যাগুলোকে এখন থেকে আমরা জটিল সংখ্যা বলবো। সো জটিল সংখ্যা দুইটা পার্ট থাকে, একটা পার্ট এই যে এক্স, এই এক্সটাকে আমরা বলি বাস্তব অংশ, এটাকে আমরা কি বলি বাস্তব অংশ। আচ্ছা আমি একটু এটা কীভাবে লিখি, দুইটা পার্ট, একটা এখানে থাকতেছে এক্স, এই এক্সকে আমরা বলবো বাস্তব অংশ, আর আই এর সাথে যে সহগটা থাকবে, দেখো আই এর সাথে সহগ কি আছে ওয়াই আছে না, তো আই এর সাথে যে সহগটা থাকবে সেই সহগটাকে আমরা বলবো কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ, কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে জটিল সংখ্যার কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। শুনো এখানে তোমাকে যদি বলি কাল্পনিক অংশ কোনটা, আই ওয়াইটা কিন্তু কাল্পনিক অংশ না, আই এর সাথে যে সহগটা থাকবে সেটাই হচ্ছে কাল্পনিক অংশ, অর্থাৎ বাস্তব অংশ কাল্পনিক অংশ এই দুইটাই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা, এই দুইটার মধ্যে কি সংখ্যা বাস্তব সংখ্যা। তাহলে এখন যদি তোমাকে একটা জটিল সংখ্যা দিই, মনে করো বা তোমাকে বললাম একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু 4 + 3i দিলাম, 4 + 3i। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি ভাই এটার বাস্তব অংশ কোনটা, তাহলে তুমি বলবা এখানে বাস্তব অংশ, এটার বাস্তব অংশ হচ্ছে 4, আর কাল্পনিক অংশ কি, কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ যেটাই বলো না কেন, বাস্তব অংশ বা অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ যে কোনো একটা নামে চিনি। আই এর সহগটা ভাই, আই এর সহগ কত আছে 3 আছে না, সো এটা হচ্ছে 3, মনে থাকবে। সো এইগুলোকে আমরা ম্যাথমেটিক্যাল কীভাবে লিখবো, ধরো z ইকুয়াল টু আমি যদি বলি এখন 2 - 3i দিলাম, তাহলে এটা হচ্ছে এরকম থাকে আর অফ জেড, অর্থাৎ এটা দ্বারা কি বুঝবো জানো, এটা দ্বারা বোঝায় রিয়াল পার্ট অফ জেড মানে জটিল সংখ্যার বাস্তব অংশ। এমসিকিউতে কিন্তু এভাবে আসবে। তাহলে বলো এখানে এই জটিল সংখ্যার বাস্তব অংশ কোনটা 2, আর যদি এরকম বলে আই জেড, তাহলে এটা দ্বারা বুঝবা জটিল সংখ্যার
ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক অংশ বোঝাচ্ছে। তাহলে কাল্পনিক অংশ কোনটা? কাল্পনিক অংশ অনেক স্টুডেন্ট এখানে 3i -3i লিখে, এটা ভুল। কাল্পনিক অংশ হচ্ছে i এর সহগটা। ভাইয়া বলো i এর সহগ কত? -3 না? তাহলে এটা হচ্ছে -3, মনে থাকবে। তাহলে জটিল সংখ্যার এখন থেকে আমরা জানি দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব অংশ যার সাথে i থাকে না, সেটা হচ্ছে বাস্তব অংশ, আর i এর যে সহগ সেটা হচ্ছে কাল্পনিক অংশ। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। তো চলো এবার আমরা একটু একটু সামনের দিকে যাই। দেখো এটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এখন দেখো, সো পরের স্লাইডটা দেখো। আমরা এখন দেখো এগুলো একটু দেখো, এখন চিন্তা করে দেখো। আচ্ছা ওকে, এখন শোনো, এখন ভালো করে বুঝো ভাইয়া, এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে কেমন। যদি যদি x = 0 হয়, 0 হয় অর্থাৎ x = 0 মানে কি? বাস্তব অংশ যদি 0 হয় তাহলে জটিল সংখ্যাটা দেখো তো কেমন আকৃতি দেখায়? z = x এর মান 0, তাহলে এটা কি দেখায়? iy না? iy থাকে না? দেখো যদি কোনো একটা জটিল সংখ্যার বাস্তব অংশ না থাকে, মানে বাস্তব অংশ 0 হয়, তাহলে x যদি বাদ দাও তাহলে জটিল সংখ্যাটা দেখতে কেমন হবে? iy না? অর্থাৎ এই যে জটিল সংখ্যা দেখতেছো z = iy, এখানে কিন্তু কোনো কি নাই, বাস্তব পার্ট নাই বা বাস্তব সংখ্যা নাই। তখন এই ধরনের জটিল সংখ্যাগুলোকে বলা হয় পিওর ইমাজিনারি নাম্বার। এগুলোকে কি বলা হয়? পিওর ইমাজিনারি নাম্বার বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। বাংলায় কি বলে? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যার, যদি কোনো একটা জটিল সংখ্যার মধ্যে দেখতেছো বাস্তব অংশ নাই, তাহলে বাস্তব অংশ না থাকলে এগুলোকে আমরা কি বলবো? পিওর ইমাজিনারি নাম্বার। এটা অবশ্যই, এটাও একটা জটিল সংখ্যা, এটা অবশ্যই জটিল সংখ্যা। যেমন আমি যদি তোমাকে বলি z = 7i, তাই না? 7i, এটা একটা কি সংখ্যা বলো তো? এটা একটা জটিল সংখ্যা। আবার এই জটিল সংখ্যার আরেকটা নামকরণ হচ্ছে কি? পিওর ইমাজিনারি নাম্বার, যেহেতু এটা বাস্তব অংশ নাই। দেখো এটাকে তুমি যদি এই আকৃতি নিতে চাও পারবা, কীরকম? 0 + 7i, আশা করি কারো আপত্তি নেই। 7i কে এরকম লেখা যায়। তাহলে বলো 0 কি বাস্তব সংখ্যা না? তাহলে বাস্তব পার্ট, কাল্পনিক পার্ট দুইটা আছে, তাহলে এই দুইটা মিলেই কি জটিল সংখ্যা না? তাহলে ডেফিনেটলি 7i হচ্ছে একই সাথে জটিল সংখ্যা, আবার একই সাথে পিওর ইমাজিনারি নাম্বার। ওকে, এবার আসো, এবার পরের কেসটা একটু দেখে ভাইয়া। যদি এরকম হয়, যদি y = 0 হয়, তাহলে বাস্তব অংশ যদি 0 হয়, বাস্তব অংশ যদি না থাকে, ওই জটিল সংখ্যাকে আমরা বলবো পিওর ইমাজিনারি নাম্বার। আর যদি কাল্পনিক অংশ 0 হয়, মানে কাল্পনিক অংশ না থাকে, তখন z = কি থাকতেছে? x, z = কি থাকতেছে? x। তাহলে দেখো যদি কাল্পনিক অংশ না থাকে অর্থাৎ শুধু বাস্তব পার্টটা থাকে, তখন এই জটিল সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। আমরা বলবো কি? বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে এই জিনিসটা নতুন আমাদের জন্য একেবারে, তাই না? কি দেখলাম? বাস্তব সংখ্যাও কিন্তু এক প্রকার কি সংখ্যা? জটিল সংখ্যা। তাহলে কোন জটিল সংখ্যাগুলোকে আমি বাস্তব সংখ্যা বলবো? যে জটিল সংখ্যার কাল্পনিক অংশ থাকে না, বা কাল্পনিক অংশের মান 0 হয়, সেই সমস্ত জটিল সংখ্যাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। তাহলে পৃথিবীতে যতগুলো বাস্তব সংখ্যা আছে সবগুলো হচ্ছে এক প্রকার জটিল সংখ্যা। যেমন তুমি চিন্তা করতে পারো, আমি যদি তোমাকে বলি, দেখো আমি যদি তোমাকে বলি ধরো z = 10 বললাম, তো তুমি বলবা এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। হ্যাঁ এটা ঠিক, এটা বাস্তব সংখ্যা। বাট আমি যদি বলি এটা জটিল সংখ্যা, এটাও মানতে হবে। কেন? 10কে আমি ছেলে এরকম লিখতে পারি না 10 + i × 0, আশা করি কারোর আপত্তি নাই। 10 + i × 0, দেখো এই আকৃতিটা দেখো তো এটার মতো হয়েছে না? x + iy এর মতো হয়েছে না? সো x + iy এই আকারের যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে কি বলা হয়? জটিল সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা জেনে রাখো, আমরা যে এতদিন পর্যন্ত যে বাস্তব সংখ্যাগুলো নিয়ে কাজ করতেছি, এটাও এক প্রকার জটিল সংখ্যা। ক্লিয়ার? তাহলে যে জটিল সংখ্যার বাস্তব অংশের মান 0, সেই জটিল সংখ্যাকে আমরা বলবো পিওর ইমাজিনারি নাম্বার। আর যে জটিল সংখ্যার কাল্পনিক অংশের মান 0, সেই জটিল সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। ঠিক আছে, ওকে। এবার দেখো জটিল সংখ্যার প্রকারভেদটা দেখো, আমি এখানে সুন্দর করে স্লাইড আকারে তোমাদের জন্য রেডি করছি। আমাদের পৃথিবীতে যতগুলো জটিল সংখ্যা আছে সবগুলো আসলে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাগুলোতে এক একটা সংখ্যার ব্রাঞ্চ তৈরি হয়েছে। যেমন জটিল সংখ্যার প্রধানত ভাগ হচ্ছে দুই ভাগ। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। ঠিক আছে, আবার বাস্তব সংখ্যা, যেমন আমি তোমাকে একটু এক্সাম্পল দিই, বাস্তব সংখ্যা কোনগুলো? যেমন তোমাকে বলি 10, -12,
20, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। এবার আসো অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো চিনবা? যেগুলোর সাথে আই থাকবে না, যেগুলোর সাথে আই থাকবে না সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, আর যেগুলোর সাথে আই থাকবে সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। আবার অবাস্তব সংখ্যা দুই প্রকার, পিওরলি ইমাজিনারি নাম্বার, আচ্ছা নট পিওরলি ইমাজিনারি নাম্বার। সো পিওরলি ইমাজিনারি নাম্বার কোনগুলো? যেগুলো হচ্ছে 6i, তারপর 7i, তারপর -2i, অর্থাৎ যেগুলোর মধ্যে বাস্তব পার্টটা নাই এগুলোকে আমরা বলবো পিওর ইমাজিনারি নাম্বার। আর যেগুলোর সাথে বাস্তব পার্টও আছে, ধরো এরকম 2 + 3i, তারপর 6 - 4i, এইরকম যেগুলোর সাথে বাস্তব পার্ট কাল্পনিক পার্ট দুইটাই থাকে, এগুলোকে বলা হয় নট পিওরলি ইমাজিনারি নাম্বার। বুঝতে পারছো? আশা করি আমরা জটিল সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে আমাদের। এবার দেখো আমরা পরের স্লাইডে জটিল সংখ্যার আমরা জ্যামিতিক প্রকাশ বা অর্গন চিত্রটা একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। আমরা আরেকটা টপিক আছে, এটা হলেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখো ভাইয়া আমরা এটা একটু দেখি। সো আমরা এখানে দুইটা অক্ষ নিই, দেখো এখন লক্ষ্য করো আমরা এখন কি শিখতেছি? জটিল সংখ্যার, তোমার জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ এবং আরেকটা হচ্ছে অর্গান চিত্র। ঠিক আছে, তো আমি যদি তোমাকে বলি বাস্তব সংখ্যাগুলোকে আমরা আসলে কীভাবে প্রকাশ করি, লক্ষ্য করো তো। আমরা বাস্তব সংখ্যাকে যখন আমরা প্রকাশ করি, বাস্তব সংখ্যাকে যদি আমি প্রকাশ করি, আসলে আমরা একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করি না। সো বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে একমাত্রিকভাবে, একমাত্রিক, একমাত্রিক। বুঝতেছো কেন? লক্ষ্য করো, আমরা এটা সবাই জানো যে আমরা স্কুলে পড়ছি, আমরা বাস্তব সংখ্যাগুলোকে হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতাম, এই যে এরকম সংখ্যা রেখার মাধ্যমে। ঠিক আছে, এরকম সংখ্যা রেখার মাধ্যমে, তাই না? তো সংখ্যা রেখার আমরা মাঝখান বরাবর হচ্ছে 0 সেট করতাম, তাই না? দেখো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাগুলো হচ্ছে একমাত্রিক, কারণ বাস্তব সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার একটা অক্ষর প্রয়োজন হয়, এই জন্য এগুলোকে বলা হয় একমাত্রিক। সো দেখো আমরা এখানে এগুলো কীভাবে প্রকাশ করতাম, এই দিক বরাবর গেলে আমরা হচ্ছে পজিটিভ মান, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা, আর এইদিকে হচ্ছে আমরা কি সেট করতাম নেগেটিভ সংখ্যাগুলোকে, তাই না? নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যাগুলোকে। ঠিক আছে, তো দেখো আমরা বাস্তব সংখ্যাগুলোকে প্রকাশ করতেছি সরল রেখার মাধ্যমে, ঠিক আছে, একটা অক্ষরের মাধ্যমে, এই জন্য এটাকে বলা হয় একমাত্রিক। কিন্তু তুমি যখন জটিল সংখ্যাকে প্রকাশ করতে যাবা, তাহলে দেখো আশা করি এটুকু বুঝতে পারছো। এখন দেখো আমি যদি এখন বলি, এটা সরি এটা থাকুক, আমরা আরেকটা স্লাইড নিই। এখন দেখো লক্ষ্য করো, এখন যদি বলি তোমার বা জটিল সংখ্যা প্রকাশ করো, তাহলে জটিল সংখ্যার ক্ষেত্রে একটু সাবধান। সাবধান হচ্ছে কি, আমরা জটিল সংখ্যার কিন্তু দুইটা পার্ট আছে, মনে আছে? জটিল সংখ্যাকে আমরা প্রকাশ করতাম কী বলবো মূলত, z = x + iy, না? z = x + iy। তাহলে জটিল সংখ্যার দুইটা অংশ, একটা হচ্ছে বাস্তব পার্ট, একটা হচ্ছে অবাস্তব পার্ট। এই জন্য জটিল সংখ্যাকে তুমি যখন প্রকাশ করবা জ্যামিতিক উপায়ে, তাহলে দুইটা অক্ষের প্রয়োজন হয়। কয়টা অক্ষ? দুইটা অক্ষ। সো এটা হচ্ছে দ্বিমাত্রিক প্রকাশ আমরা বলতে পারি। সো আমরা দুইটা অক্ষ একটু অঙ্কন করি। সো এই যে এটা একটা অক্ষ, একটু খেয়াল করবো এটা, আচ্ছা এটা একটা, আরেকটা হচ্ছে এই দিকে বরাবর একটা অক্ষ নিচ্ছে, হ্যাঁ? সো আমরা দুইটা অক্ষ নিই, ঠিক আছে, এরকম দুইটা অক্ষ। সো এই একটা অক্ষের নাম হচ্ছে, একটা অক্ষকে আমরা বলি বাস্তব অক্ষ, একটা অক্ষ হচ্ছে বাস্তব অক্ষ, আরেকটা এই বরাবর যে অক্ষটা সেটা হচ্ছে আমাদের অবাস্তব অক্ষ বা কাল্পনিক অক্ষ, অবাস্তব অক্ষ। একটু ভালো করে বুঝো। তাহলে আমরা যেগুলো জটিল সংখ্যাকে প্রকাশ করতে হলে বা জ্যামিতিক উপায়ে যদি এটা আঁকতে হয়, আমাদেরকে দুইটা অক্ষ নিতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের একটা অক্ষকে আমরা বলবো বাস্তব অক্ষ, আর একটা অক্ষ বলবো অবাস্তব অক্ষ। এটা হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক সাইড, এটা হচ্ছে বাস্তব অক্ষের ঋণাত্মক সাইড। উপরেরটা হচ্ছে অবাস্তব অক্ষের ধনাত্মক সাইড, আর নিচেরটা হচ্ছে অবাস্তব অক্ষের ঋণাত্মক সাইড। ক্লিয়ার? এখন দেখো তোমাকে আমি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করি, তাহলে জিনিসটা তোমার কাছে একদম ক্লিয়ার হবে। তো আমি বললাম z = 2 + 3i, ঠিক আছে, z = 2 + 3i, এটা একটা জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যার তোমাকে যদি বলি প্রতিরূপী বিন্দু, এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু বলতে কি, মানে এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু বুঝবা,
এই জটিল সংখ্যা বাস্তব অক্ষের দিকে কত একক গেছে 2 একক। এই যে বাস্তব অক্ষের দিকে গেছে 2 একক এবং কাল্পনিক অক্ষ বা অবাস্তব অক্ষের দিকে গেছে কত একক 3 একক। তো এই জটিল সংখ্যার প্রতিলিপি বিন্দু তখন 2,3 লেখা হয়। তো আমি যদি এই জটিল সংখ্যা কেন সেট করতে চাই তাহলে কীভাবে সেট করতে পারি দেখো তো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দেখো বলো এই যে দেখো ভাই একটু খেয়াল করো, এই যে 2 + 3i এই জটিল সংখ্যাকে এখানে প্রকাশ করো কীভাবে বলবা বলো। এটা বাস্তব অক্ষের দিকে কত একক গেছে 2 একক। প্রশ্ন হচ্ছে বাস্তব অক্ষের কোন দিকে গেছে, ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে। দেখো তো ধনাত্মক দিকে গেছে না, কত একক গেছে 2 একক। ধরো এই পর্যন্ত আমরা ধরে নিলাম এটা হচ্ছে 2 একক, হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে 2 একক। সরি ধরো আমি একটু লিখি, ধরো এই যে 1 একক 2 একক, ক্লিয়ার। বাস্তব অক্ষের দিকে গেছে 2 একক। এবং আসো 3i, তাহলে 3iটাকে সেট করবো কোনটা, এটা হচ্ছে অবাস্তব অক্ষের দিকে। অবাস্তব অক্ষের দিকে কত একক গেছে বলো 3 একক। কোন দিকে গেছে ধনাত্মক দিকে, তাহলে যে এই বরাবর তুমি 3 একক বলবো, 1 একক 2 একক 3 একক। তাহলে এই জায়গায় আমি এই জটিল সংখ্যাকে লিখতে পারবো। তাহলে এই জায়গায় জটিল সংখ্যা হচ্ছে কোনটা, এই জায়গায় জটিল সংখ্যা হচ্ছে 2 + 3i, 2 + 3i। এটাই হচ্ছে আমার জটিল সংখ্যার আরেকোণ চিত্র বা জ্যামিতিক প্রকাশ। এই জ্যামিতিক প্রকাশটাকে আমরা এইটাকে সংক্ষেপে বলা হয় অর্গান চিত্র, ঠিক আছে। তো একইভাবে তোমাকে যদি বলি যে -2 + 3i, এটা একটু এই জটিল সংখ্যার অবস্থান কোথায় বলো, অবশ্যই পারবা। এটা দেখো বাস্তব অক্ষের দিকে কত একক গেছে 2 একক। কোন দিকে গেছে ঋণাত্মক দিকে, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক অক্ষ, তাহলে 1 একক 2 একক, ক্লিয়ার। বলো অবাস্তব অক্ষের দিকে কত একক গেছে 3 একক, ধনাত্মক দিকে না, তাহলে উপরে এই যে 1 একক 2 একক 3 একক। এই জায়গায় আমি জটিল সংখ্যার অবস্থানটা লিখতে পারবো। তাহলে জটিল সংখ্যা অবস্থান কোনটা, -2 + 3i, ঠিক আছে। সো এই যে আমরা এই দিকে একটু ডট ডট দিয়ে বুঝাই দিচ্ছি, ঠিক আছে এই যে ক্লিয়ার। এটা একটু বাঁকা হয়েছে, আচ্ছা ওকে ঠিক আছে। যেমন তোমাকে যদি বলি এখন যদি বলি ধরো এখন যদি বলি -2 - 3i, এটার অবস্থানটা কোথায়, ডেফিনেটলি পারবা। বাস্তব অক্ষের দিকে কত একক গেছে 2 একক। কোন দিকে গেছে ঋণাত্মক দিকে, এই যে ঋণাত্মক দিকে গেছে। এবং কাল্পনিক অক্ষের দিকে গেছে 3 একক এবং কোন দিকে দেখো মাইনাস আছে না, তো ঋণাত্মক অক্ষের দিকে, তাহলে এই দিকে বরাবর গেছে 1 একক 2 একক 3 একক। তাহলে এই জায়গায় গিয়ে আমি এটার অবস্থান লিখতে পারবো -2 - 3i, বুঝতে পারছি। এখন যদি তোমাকে এরকম বলি -2 + 3i, এটা সরি এবার যদি এরকম বলি 2 - 3i, এটার অবস্থানটা বলো। এটা তোমরা পারবা। বাস্তব অক্ষের ধনাত্মক দিকে গেছে 2 একক এবং কাল্পনিক অক্ষের দিকে গেছে 3 একক। মাইনাস আছে না, তাহলে ঋণাত্মক দিকে গেছে। তাহলে বাস্তব অক্ষের ধনাত্মক দিকে 2 একক, কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে 3 একক। এই জায়গায় আমরা এই বিন্দুটা এই জটিল সংখ্যার অবস্থান লিখতে পারবো 2 - 3i, ঠিক আছে। তাহলে এরকম জটিল সংখ্যা দিলে আমি সেই জটিল সংখ্যাকে গ্রাফে অঙ্কন করতে পারবো না। এই যে গ্রাফে অঙ্কন করার এই ব্যাপারটা হচ্ছে আমাদের অর্গান চিত্র, বুঝতে পারছো? ওকে হ্যাঁ ঠিক আছে। তো অর্গান চিত্র বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আরেকটা টপিক পড়লেই আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা একটু একটু জানাও ভাইয়া। ওকে ঠিক আছে। তো এখন দেখো পরের স্লাইড আমরা যাই, যে দেখো কাল্পনিক একক এবং এটার প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। দেখো কাল্পনিক একক এবং এটার প্রকৃতি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এটা, হ্যাঁ। তো একটু দেখো আমরা একটু আগে যে চিত্রটা আঁকছি অর্গান চিত্র, সেটা একটু অঙ্কন করে নিই। এই যে তারপর দেখো একটু লক্ষ্য করো। আচ্ছা এখন দেখো, ওকে ঠিক আছে। এবার দেখো ভাইয়া আমরা এখন কাল্পনিক একক এবং এর প্রকৃতি সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ কাল্পনিক একক বলতে ওই যে আইটাকে মিন করতেছে, বুঝতেছো? কাল্পনিক একক বলতে আমরা এই আইটাকে মিন করতেছি, ঠিক আছে। তো ভাই লক্ষ্য করো তো একটু জিনিসটা। আমি এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি, আচ্ছা ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 7, ঠিক আছে 7। আমি যদি বলি এই 7টার অবস্থান তুমি বলো, দেখো বলো এই যে 7, এই 7টা একটা কি বাস্তব সংখ্যা না? এটাতে তো কোনো অবাস্তব অংশ নাই। তাহলে এটা 7, এটার আমি কোথায় লিখবো, এটা হচ্ছে বাস্তব অক্ষ বরাবর লিখবো এবং বাস্তব অক্ষের ধনাত্মক দিকে লিখবো। কত একক 7 একক। তাহলে এটার অবস্থানটা মনে করো এই জায়গায়, এটা হচ্ছে 7, বুঝতেছো? আমরা দুইটা অক্ষ বললাম, এখানে হচ্ছে এটা হচ্ছে বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে অবাস্তব অক্ষ, অবাস্তব অক্ষ, ঠিক আছে। তাহলে 7 অবস্থান। এখন যদি আমি এটার সাথে আই গুণ করি, তাহলে এটার সাথে আই যদি গুণ করো, অর্থাৎ 7 ছিল, আমি এই জিনিসটা একটু বুঝাই, 7 ছিল, আমি তার সাথে আসলে কত গুণ করছি আই, তাহলে 7 × i হয়ে গেল। এখন বলো
এই যে 7i এটার অবস্থানটা কোথায় বলতে পারবা? দেখো 7i, শুধু 7i সংখ্যাটা আছে, কোনো বাস্তব পার্ট নাই, তাই না? শুধু 7i আছে, তাহলে এটা কাল্পনিক পার্ট, তাহলে বাস্তব অবাস্তব অক্ষের দিকে যাবে, এবং অবাস্তব অক্ষের দিকে কত একক যাবে? 7 একক। প্রশ্ন হচ্ছে কোন দিকে যাবে, ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক? দেখো এটা পজিটিভ মান না, তাহলে ধনাত্মক দিকে যাবে। অবাস্তব অক্ষ বরাবর যাবে, এটা বুঝলাম কেমনে? এই যেটার সাথে আই আছে, এটার সাথে কি আছে? আই। সো আইটা যেটার সাথে থাকে ওটা হচ্ছে অবাস্তব অংশ, ঠিক আছে? তাহলে এটা অবাস্তব অক্ষের দিকে কত একক গেল? 7 একক। তাহলে আমি ধরে নিচ্ছি এই জায়গায় আমাদের অবস্থান 7i। এবার দেখো তো আই আসলে কি হয়েছে, একটু লক্ষ্য করো তো, একটু জিনিসটা কেন এবার ভালো করে বুঝতে হবে। হ্যাঁ দেখো, এই 7টা ছিল হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর বা বাস্তব অক্ষ বরাবর। যেই মাত্র তুমি 7-এর সাথে আই গুণ করলা, তাহলে এটা 7 হয়ে গেল না? তাহলে দেখো 7iটা চলে গেল কোথায়? ওয়াই অক্ষ বরাবর না? তাহলে দেখো তো আই সংখ্যা দ্বারা গুণ করলে আমার এই যে সংখ্যাটা 7, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখো ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত ডিগ্রি কোনো ঘুরে গেল? 90 ডিগ্রি। দেখো 7 যখন তুমি 7 সংখ্যাটা ছিল বাস্তব অক্ষ বরাবর ছিল, যে মাত্র 7-এর সাথে আই গুণ করলা, তাহলে এই 7iটা ওয়াই অক্ষ বরাবর চলে গেল। তাহলে দেখো সে ছিল এক্স অক্ষ বরাবর, চলে গেল ওয়াই অক্ষ বরাবর। তাহলে আই দ্বারা গুণ করার পর এই 7 সংখ্যাটি দেখো তো কত ডিগ্রি কোণে ঘুরলো? 90 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কোন দিকে ঘুরলো? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আমরা কি বলতে পারি না, আই এমন একটা অপারেটর যেটা কোনো একটা সংখ্যাকে ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি কোণে ঘুরাইতে পারে? 90 ডিগ্রি কোণে ঘুরাইতে পারে। সো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ধরো এখন তোমাকে বললাম 7i যে সংখ্যাটা আছে সেই 7i এর সাথে তুমি আবার এগেন আই গুণ করো। 7i ছিল, 7i এর সাথে আমি এগেন আই গুণ করলাম। তাহলে এবার বলো তো ভাইয়া কী হলো? 7i স্কোয়ার না? 7i স্কোয়ার না? এবার বলো আই স্কোয়ারের মান কত? -1। তাহলে এটা -7। এবার চিন্তা করে দেখতেছো সংখ্যাটা শুরুতে ছিল 7, আই দ্বারা গুণ করার পর হয়েছে -7i, এগেন যখন তুমি আই দ্বারা গুণ করছো হয়ে গেছে -7। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি এই -7-এর অবস্থানটা কোথায়, দেখো এটা হচ্ছে একটা বাস্তব অংশ, তাহলে ডেফিনেটলি বাস্তব অক্ষ বরাবর থাকবে, কিন্তু কোন দিকে থাকবে? ঋণাত্মক দিকে। তাহলে এই দিকে, এটা হচ্ছে -7। এবং চিন্তা করে দেখো তো, আবার জিনিসটা লক্ষ্য করো, 7i ছিল, 7i এর সাথে কি গুণ করছো? আই গুণ করছো। সো 7i সংখ্যাটা যখন তুমি আই গুণ করছো এটা হয়ে গেছে কত? -7। তাহলে দেখো -7-এর অবস্থানটা কোথায়? দেখো ওয়াই অক্ষ থেকে আবার যখন তুমি আই দ্বারা গুণ করছো, এটা আবার দেখো তো এক্স অক্ষ বরাবর চলে আসলো না? সো দেখো আবার আই দ্বারা গুণ করার পর, আবার আই দ্বারা গুণ করার পর সংখ্যাটা দেখো আবার এগেন কত ডিগ্রি কোণে ঘুরলো? 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে ঘুরলো? 90 ডিগ্রি কোণে, এবং ঘড়ির কাঁটার বিপরীতে। তুমি চিন্তা করে দেখো, আবার দেখো আরও এক্সাম্পল দেখো। এবার 7 যে সংখ্যাটা আছে -7, তার সাথে আবার আই গুণ করো। এটার সাথে আমরা আই গুণ করতেছি, তাহলে আই যখন গুণ করতেছি দেখো এটা কত হইলো? -7i। এবার বলো -7i এর অবস্থান কোনটা? -7i আই আসে না? তাহলে অবাস্তব অক্ষ বরাবর থাকবে, বাট কোন দিকে? ঋণাত্মক দিকে। তাহলে এই যে এই বরাবর হচ্ছে -7i। তাহলে দেখো -7-এর সাথে গুণ করছো, দেখো এই সংখ্যাটা -7টা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো, -7i এই জায়গায় চলে আসলো। তাহলে দেখো তো এগেন ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি গুণ করলো? 90 ডিগ্রি না? তুমি দেখো এবার যদি এটার সাথে আই গুণ করো, -7 ইন্টু আই আই গুণ হলো কত? আই স্কোয়ার মানে কি? -1। তাহলে -7 যায় +7, তাহলে 7টা দেখো এখানে। তাহলে এখান থেকে তুমি যখন আবার আই দ্বারা গুণ করতেছো সংখ্যাটা আবার এখানে চলে গেলো, তাও কত ডিগ্রি গুণে ঘুরলো? 90 ডিগ্রি গুণে। তাহলে আমরা একটা কথা কি দাবি করতে পারি, আই হচ্ছে এমন একটা অপারেটর যে অপারেটর দ্বারা কোনো একটা সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটি ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি কোণে ঘুরে? 90 ডিগ্রি কোণে ঘুরে। এটা হচ্ছে আয়ের তাৎপর্য বা আয়ের প্রকৃতি। সো আমরা আয়ের প্রকৃতি দুইটা জিনিস পাই। একটা হচ্ছে আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক, কাল্পনিক একক। আর 2 নাম্বারটা যেটা মনে রাখবা, দেখো আই দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে, কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি ঘড়ির কাঁটার বিপরীতে
বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে কখন অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করলে কোনো একটা সংখ্যা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, সেটা হচ্ছে আই দ্বারা। বুঝতেছো? তাহলে আই এর প্রকৃতি দুইটা মনে রাখবা। আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক, এবং একই সাথে আই আরেকটা পরিচয় কি, আই দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি ঘড়ির কাঁটার বিপরীতে, দেখো ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি কোণে ঘুরে, 90 ডিগ্রি কোণে ঘুরে। -1 দ্বারা গুণ করলে কিন্তু 180 ডিগ্রি করে। কীরকম? আমি যদি বলি 7 1-এর সাথে -1 গুণ করো, তাহলে এটা কত হবে বলো? -7 না? তাহলে দেখো 7-এর অবস্থান ছিল এই জায়গায়, -1 দ্বারা গুণ করার পর এটা হলো -7, তাহলে মাইনাস অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া, এখন তুমি চিন্তা করে দেখো তো, এই যে -1 দ্বারা গুণ করলে 7 থেকে -7 এইখানে হয়ে গেল না, এখানে হয়ে গেল না? তাহলে কত ডিগ্রি কোণে ঘুরে এলো? 180 ডিগ্রি কোণে। তাহলে -1 দ্বারা গুণ করলে কোনো একটা সংখ্যা 180 ডিগ্রি কোণে ঘুরে, আর আই দ্বারা গুণ করলে কোনো একটা সংখ্যা 90 ডিগ্রি কোণে ঘুরে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও ভাইয়ারা? আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, সো আমাদের দেখো আমাদের আরেকটা টপিক আছে আই এর সিরিজ। সো আই এর সিরিজ পড়লেই আমাদের এইটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আচ্ছা আমরা এখন আই এর সিরিজটা একটু দেখি শেষ। আচ্ছা নাইলে আই এর সিরিজটা আমরা আগামীকাল দেখবো, আজকে এই পর্যন্ত শেষ করে দিই। সো আমরা নেক্সট ক্লাসে সো আই এর সিরিজ, তারপর হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট, তারপর হচ্ছে তোমার মডুলাস, এগুলো নির্ণয় করা শিখবো। ঠিক আছে, ওকে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।